হ্যাঁ, এটা 49th লেকচার এই সিরিজের। আমরা একদম শেষের দিকে চলে এসেছি। দুটো তিনটে বড় সেকশন বাকি আছে, তাহলেই এই পার্টটা শেষ হয়ে যাবে ডায়ালেকটিক। তারপরে মেথডের দিকটা। মেথডের দিকটা আমরা বাদও দিতে পারি, কিন্তু ওটা ইম্পর্টেন্ট এই কারণে যে ওইটা আমাদের পরের ক্রিটিকটায় ঢোকার ওটা বলতে পারো একটা স্টেপিং স্টোন। মুশকিল। পরের ক্রিটিকটার সঙ্গে এই ক্রিটিকটাকে লিঙ্ক করছেন উনি ওইটাকে, যেখানে মেথড নিয়ে আলোচনা করছেন, কিন্তু আমরা সেটার কথা পরে ভাববো। তোমাদের যদি ইন্টারেস্ট থাকে আমরা মেথড নিয়েও একটু মেথডটাও পড়ে ফেলবো, বেশি বড় সেকশন নয় ওটা। এই ডায়ালেকটিকটা সবচেয়ে বড় সেকশন এবং সবচেয়ে ডিফিকাল্ট সেকশন। তোমাদের তোমাদের তো আগের গুলো কিছু কিছু আইডিয়া ছিল, তোমরা ইউজি পিজিতে কান্ট কিছু না কিছু সবাই পড়েছে, কেউ কেউ পড়াচ্ছ, কিন্তু একদম বই ধরে পড়া সেটা একটা অন্য এক্সপিরিয়েন্স হয়। এবার দেখা যাক কান্ট প্রথম এতে কি বলেছিলেন, প্রথম অ্যান্টিনোমিতে কি বলেছিলেন। সেখানে বলছেন যে অ্যাবসলিউট কমপ্লিটনেস অফ দ্য কম্পোজিশন। শুরুটা হচ্ছে ওয়ার্ল্ড ইজ এ কম্পোজিশন, এবং এই কম্পোজিশনটার কমপ্লিটনেস আছে। কিসে কমপ্লিটনেস আছে? টাইমে। প্রথমে বলেছেন টাইমে, তারপরে বলেছেন স্পেসে। টাইমে আর স্পেসে কমপ্লিটনেস আছে। মানেটা কি? কথাটার মানে কি? অফ এ গিভেন হোল অফ অল অ্যাপিয়ারেন্সেস। আমরা কি পাই এক্সপিরিয়েন্সে? আমরা আগেই বলেছিলাম কান্ট শুরু করছেন এক্সপিরিয়েন্স থেকে, একদম এমপ্রেসিস্টদের মতো। অল আওয়ার নলেজ বিগিনস উইথ এক্সপিরিয়েন্স। যেন মনে হয় এমপ্রিসিস্টদের মতো কথা বলছে, একেবারেই নয়। তার তার কারণ সেন্টেন্সের সেকেন্ড পার্টটাই হচ্ছে দো অল আওয়ার নলেজ বিগিনস উইথ এক্সপিরিয়েন্স, it doesn't follow that it all arise out of experience. তো সেকেন্ড পার্টটা থেকেই বোঝা যায় যে এমপ্রিসিস্ট থেকে উনি অন্য কথা বলছেন। তো এক্সপিরিয়েন্স থেকে শুরু হচ্ছে। এক্সপিরিয়েন্সে আমরা পাই কি? এক্সপিরিয়েন্সে দেখো, আমাদের এটা এমপ্রিসিস্ট, রেশনালিস্ট সবাই এই জায়গাটায় একমত। এক্সপিরিয়েন্সে আমাদের কতগুলো ফ্লিটিং সেন্সেশন আসে, যেগুলো আমাদের কাছে গিভেন। আমি টেবিলের দিকে তাকালে ওরা বলবেন যে ওই হার্ডনেস, ব্রাউন কালার, এটসেট্রা এটসেট্রা, ওগুলো আমি পাই। এবং এক্সপিরিয়েন্স আমরা একটা সিকোয়েন্স পাই। সেকেন্ড পয়েন্ট, এক্সপিরিয়েন্স হলো ডিসক্রিট। আমি যখন এক্সপিরিয়েন্সটা পেলাম কমপ্লিট, আগের সঙ্গে পরের কোনো সম্পর্ক নেই। ওই ব্রাউনের সাথে, মানে আমার একটা এক্সপিরিয়েন্স হলো যে আমি তোমাকে একটা বুকে অফ ফ্লাওয়ার দিলাম, সেটা একটা এক্সপিরিয়েন্স। আরেকটা পরের এক্সপিরিয়েন্স হলো তোমার মুখে হাসি ফুটলো, আর একটা এক্সপিরিয়েন্স। ফার্স্ট এক্সপিরিয়েন্সের সঙ্গে সেকেন্ড এক্সপিরিয়েন্সে জোড়ার কোনো এক্সপিরিয়েন্স আমার হয় না। এই থার্ড মাঝের এক্সপিরিয়েন্সটা আমার হয় না। আমরা কিন্তু জুড়ে ফেলি। আমি ফুল দিয়েছি বলে, তুমি ফুলের বুকে দিয়েছি বলে তুমি, তোমার মুখে হাসি ফুটেছে, ওইটার সঙ্গে ওটাকে জুড়ে নিয়েছি। কিন্তু দেখো, ওই দিয়েছে বলেটা, ওই বলেটা কজালিটিটা, ওটা কিন্তু এক্সপিরিয়েন্সে ধরা পড়ে না। এটা হিউম আমাদের ভালো করে শিখিয়ে গেছিলেন, কান্টও সেটা পুরোপুরি মেনে নিচ্ছেন। তাহলে আমাদের কাছে কি থাকে? পড়ে থাকে, যদি শুধু এক্সপিরিয়েন্সের মধ্যে থাকি, আমাদের কাছে পড়ে থাকে হিউম যেটুকু বলেছিলেন সেটুকুই, ব্যাস, ফুল স্টপ।
সিরিজ অফ এক্সপিরিয়েন্সের সিরিজ। ফুল দেওয়া, বুকে, ফুলটাকেও আবার ভেঙে ফেলতে পারো, যে আমার তার কালার, তার স্মেল ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই আমার কাছে ধরা পড়ে, তার একটা টেক্সচার, সবকিছুই ধরা পড়ে, তো ভেঙে ফেলতে পারো। তো সেই সিরিজ গুলো কিছু কিছু এক্সপিরিয়েন্স একসাথে আসে, যেমন ফুল যখন দেখছো তার কালার দেখছো, শেপটা দেখছো না, এটা হয় না। কিছু এক্সপিরিয়েন্স একসাথে আসে, কিন্তু একটা সিরিজ হিসাবে আসে। ওই এক্সপিরিয়েন্সটা বুকে দেওয়ার এক্সপিরিয়েন্স, তারপরে তুমি তোমার মুখের হাসির এক্সপিরিয়েন্স, সেটা ওই আমার যদি ভিজুয়াল এক্সপিরিয়েন্সটাই শুধু ধরি, তাহলে আমরা যদি ফিল্ম স্ট্রিপকে ধরি, তাহলে ফিল্ম স্ট্রিপে যদি সবটা তোলা থাকে, তাহলে দেখবে সে বুকের একটা ছবি আর একটা মুখের একটা ছবি, দুটো আলাদা ছবি, কিন্তু আমরা দুটোকে জুড়ে নিয়েছি। এই জোড়াটা নিয়ে এখানে প্রশ্ন করা হচ্ছে, এই জোড়াটা কি করে হয়। এই যে বলছেন যে অ্যাবসলিউট কমপ্লিটনেস অফ কম্পোজিশন, এই যে কম্পোজিশন হলো, কম্পোজিশনটা কিসের মধ্যে হয়? অনেক লেভেলে কম্পোজিশন হয়। এক হচ্ছে তুমি ওই যে ফুলটার শেপ সাইজ ইত্যাদি, তার কালার ইত্যাদি গুলোকে একসাথে করে ফেলেছো, এটা কিসে করেছো? একটা স্পেসে করেছো, একটা টাইমে করেছো, স্পেস টাইমে কম্পোজিশন হয়েছে, তাহলে এইটা একটা কম্পোজিশন হয়। আরেক রকমের কম্পোজিশন হয় আমরা জানি আন্ডারস্ট্যান্ডিং এ, ওইটা পর্যন্ত কম্পোজিশন স্পেস টাইম করতে পারে, কিন্তু ওইটার ফুল হিসাবে চেঞ্জ করা, এই কম্পোজিশনটা বা বুকে হিসাবে আইডেন্টিফাই করা, এই কম্পোজিশনটা কিন্তু সেন্সিবিলিটি করে না। সেটা স্পেস টাইমের মধ্যেই হয়, সেন্সিবিলিটি থাকে তাতে, কিন্তু সে করে না, সেটা করে আন্ডারস্ট্যান্ডিং। ওই বুকের কনসেপ্ট, ফ্লাওয়ারের কনসেপ্ট, এগুলোকে যোগ করা হলো। আন্ডারস্ট্যান্ডিং আরেকটা ধাপ, আরেকটা লেভেল উপরে গিয়ে করে, একাধিক রেপ্রেজেন্টেশনকে জুড়ে দিতে পারে। ওটা একটা রেপ্রেজেন্টেশন, ফুলের রেপ্রেজেন্টেশন বা বুকের রেপ্রেজেন্টেশন, কিন্তু একাধিক রেপ্রেজেন্টেশনকে জুড়ে দিতে পারে। যেমন আন্ডারস্ট্যান্ডিং ওই ফ্লাওয়ার আর ওই বুকে দেওয়া রেপ্রেজেন্টেশন আর তোমার মুখে হাসি ফোটার রেপ্রেজেন্টেশন, এই দুটোকে জুড়ে দিতে পারে। দিলে সেখানে একটা কজালিটির নোশনের দ্বারা, কজালিটির কনসেপ্টের দ্বারা, ক্যাটেগরির দ্বারা এই দুটোকে জুড়ে দেয়। দুটো ডিসক্রিট কার্ড। হিউম কিন্তু বলেছিলেন এই দুটোকে জোড়া যায় না কোনোভাবে, ন্যাশনালি জোড়া যায় না, এই দুটো জাস্ট একটা প্র্যাকটিস, আমরা জুড়ি। কান্ট বলছেন না, এটা রিজন, এটা জোড়ে, এবং এর মধ্যে নেসেসিটি আছে, নেসেসারিলি জোড়ে, যে আমি বুকে দিয়েছি বলে তোমার মুখে হাসি ফুটেছে। এটা হিউমের থেকে কান্ট সরে আসছেন। হিউম ওখানে কোনোভাবেই নেসেসিটি দেখাতে পারছে না, কান্ট ওখানে একটা ট্রান্সেন্ডেন্টাল ওয়েতে গিয়ে নেসেসিটি দেখাচ্ছে। তাহলে এইটা একটা, আমরা তাহলে এবার যেই কজালিটি ধরতে পারলাম, কজালিটি একটা টেম্পোরাল কনসেপ্ট, কার্যনিয়ত পূর্ববৃত্তি কারণম, তোমরা ছেলেবেলায় শিখে এসেছো। তাহলে কজালিটি একটা টেম্পোরাল কনসেপ্ট, এই টেম্পোরাল কনসেপ্টটাকে আমরা যেই ধরতে পারলাম, অমনি আমরা বুঝতে পারলাম যে যেটা কজড মানে এফেক্ট, কজড মানে এফেক্ট, কারণক, যেটা কারণক কজড, সেইটার কারণ আছে, তার পূর্বে একটা পূর্ববর্তী ঘটনা আছে, এটা বুঝতে পারলাম। এবং আমাদের এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে আমরা এটা জানতে পারি এই প্রিন্সিপাল অনুসারে, কজালিটির প্রিন্সিপাল অনুসারে, যে আমার যাই এক্সপিরিয়েন্স হবে তার প্রিসিডিং টাইমে একটা এক্সপিরিয়েন্স থাকবে। এখন এইটা নিয়েই নানা সমস্যা হচ্ছে, এই প্রিন্সিপালটা নিয়ে। এদিকে আমাদের আর একটা লিমিটিং কন্ডিশন কান্ট বলে দিয়েছেন, যে আমাদের নলেজ এক্সপিরিয়েন্সিয়াল ওয়ার্ল্ডের বাইরে যেতে পারে না।
আমাদের এক্সপিরিয়েন্সের ওয়ার্ল্ডে যে যে প্রিন্সিপাল কাজ করে সেই প্রিন্সিপাল গুলো ওয়ার্ল্ডের বাইরে অ্যাপ্লাই করা যায় না। আবার এটাও বলছেন সেই প্রিন্সিপাল গুলোকে আমরা ওয়ার্ল্ডের বাইরে অ্যাপ্লাই করতে বাধ্য। যায় না আবার বাধ্য, দুটো কথা একসাথে কি করে হয়? যায় না, কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে আমাদের রিজনের নেচারটাই এমন যে সেটা এক্সপিরিয়েন্সিয়াল ওয়ার্ল্ডের বাইরে গিয়েও চিন্তা করবে এবং সেখানে ফ্যালাসি হবে। তাই প্যারালজিজম, তাই অ্যান্টিনমি। আমরা যেগুলো এক্সপিরিয়েন্সিয়াল ওয়ার্ল্ডের কনসেপ্ট এবং প্রিন্সিপালস সেগুলো বাইরে নিয়ে যাই, নিয়ে গিয়ে এক্সপিরিয়েন্সের ওয়ার্ল্ডের বাইরে অ্যাপ্লাই করি। তাই আমাদের এই প্যারালজিজম আর অ্যান্টিনমি গুলো উদ্ভব হয়। এখন এই অ্যান্টিনমির ক্ষেত্রে কান্ট বলছেন, চারটে অ্যান্টিনমির কথা বলেছেন, চারটে কনফ্লিক্টের কথা বলেছেন। সেই প্রত্যেকটার মধ্যে থিসিস অ্যান্টিথিসিস দুটো করে আছে, তোমরা জানো। দুটোকেই কান্ট খণ্ডন করছেন। এবং কান্ট, তাহলে কান্টের মতে কি? হেগেল ব্র্যাডলের মতে রিজনের নেচারটাই হচ্ছে, এখানে একটু বাইরের কথা বলি, হেগেল ব্র্যাডলের মতে রিজনের নেচারটাই হচ্ছে সেটা কন্ট্রাডিকশন লেস। কান্টের মতে রিজনের নেচারটাই হচ্ছে তার মধ্যে কন্ট্রাডিকশন আছে। একদম উল্টো কথা। হেগেল ব্র্যাডলি কিন্তু প্রচন্ড ভাবে কান্টের দ্বারা ইনফ্লুয়েন্সড, কিন্তু এই কথাটা মানছেন না যে রিজনের মধ্যে বা কোনো অন্যভাবে মানছেন রিজনের মধ্যে। হেগেল তো অনেকটা সেরকম মানছেন, ব্র্যাডলি একদম স্পষ্ট করে বলছেন রিজনের বৈশিষ্ট্যই হচ্ছে সেটা কন্ট্রাডিকশন ফ্রি। হেগেল কিন্তু রাদার কান্টের অনেকটা কাছে। কি কারণে? কান্ট বলছেন কন্ট্রাডিকশন আছে রিজনের মধ্যে, ইনবিল্ট, এটা কন্ট্রাডিকশনে পড়বেই রিজন। কিন্তু কন্ট্রাডিকশন কি? এই অ্যান্টিনমি গুলো, চারটে অ্যান্টিনমি, এর বাইরে রিজন যেতে পারবে না, মানে এটাকে অ্যাভয়েড করতে পারবে না, বাইরে যেতে পারবে। কিন্তু তারপরের কথাটা কি? এই অ্যান্টিনমিকে রিজন সুপারসিড করে যাবে, অ্যান্টিনমিকে সলভ করতে পারে। রিজন নিজের মধ্যেই কন্ট্রাডিকশন আছে এবং নিজেই সেই কন্ট্রাডিকশনের সলিউশন বের করতে পারে। হেগেল এটাকেই মেথোডোলজি বানিয়ে নিয়েছেন। হেগেলের মেথোডোলজিটা তোমরা জানো, মানে বেসিকটা জানো, যে রিজনের মধ্যে কি আছে? থিসিস আছে। থিসিস থাকলেই অ্যান্টিথিসিস থাকবে, এবং থিসিস অ্যান্টিথিসিসের সলিউশন হয়ে যাবে যখন সিনথেসিস হবে। তাহলে রিজনের মধ্যে থিসিস অ্যান্টিথিসিস আছে, কন্ট্রাডিকশন আছে, এবং এই কন্ট্রাডিকশনটা সলভ হবে একটা হায়ার প্লেনে গিয়ে, সিনথেসিস। কান্টের থেকে হেগেল সরে গেলেন ওই হায়ার প্লেনে। হেগেল ওই হায়ার প্লেনের, রিজনের হায়ার প্লেনের কথা বলবেন। রিজন ক্রমশ একটা লেভেল থেকে আরেকটা লেভেলে পৌঁছাচ্ছে, আরেকটা লেভেল থেকে আরেকটা লেভেলে পৌঁছাচ্ছে। কান্টের এই লেভেল ডিস্টিংশনটা নেই, একটাই লেভেলের রিজন সেই কাজ করে। ওই রকম রিজনের কোনো মানে এভলিউশন, আমরা হেগেলের ভিউটাকে বলতে গেলে বলতে পারি এভলিউশন অফ রিজন, কিন্তু কান্টের ক্ষেত্রে এভলিউশন অফ রিজন বলে কিছু নেই। রিজন একটা যেন গিভেন স্ট্যাটিক এরকম একটা জিনিস। আচ্ছা, এবার আমরা ঢুকি যে কি, একটু মনে করি, রিমাইন্ড করি কি কনফ্লিক্টটা হচ্ছিল। কনফ্লিক্টটা হচ্ছিল, দ্য ওয়ার্ল্ড হ্যাজ এ বিগিনিং ইন টাইম অ্যান্ড স্পেস, ইট ইজ অলসো এনক্লোজড ইন বাউন্ডারিজ। ওয়ার্ল্ডের বাউন্ডারি আছে, স্পেস অ্যান্ড টাইমের একটা বিগিনিং আছে, ওয়ার্ল্ডের বিগিনিং আছে। এটা খুব রিলিজিয়াস ভিউ এর কাছাকাছি যায়। সব রিলিজিয়ানে, সব রিলিজিয়ানে প্রায় এটা মেনে নেওয়া হয়।
কারণ মানুষ এটা চিন্তা করতে বাধ্য যে এই ওয়ার্ল্ডটায় আমি রয়েছি, এই ওয়ার্ল্ডটা এলো কোথা থেকে। এটা যেন মানুষের নেচার। তাহলে কোনো একটা স্পেস অ্যান্ড টাইমে এই ওয়ার্ল্ডটা তৈরি হয়েছে, তাহলে বিগিনিং আছে। এর সপক্ষে প্রধান যুক্তি কি? প্রধান যুক্তি যেটা দেওয়া হয়ে থাকে সেটা হচ্ছে ওই ইনফাইনাইট রিগ্রেসের আর্গুমেন্ট, এটা দেওয়া হয়ে থাকে। এক মিনিট। ওয়ার্ল্ডের যদি দেখো, বলা হচ্ছে যে ওয়ার্ল্ডের যদি বিগিনিং না থাকে তাহলে কি সমস্যা হবে? ওই ইনফাইনাইট রিগ্রেস টাইপের একটা সমস্যা হবে। তুমি যে কোনো একটা পয়েন্ট অফ টাইম নিয়ে নাও, এন। এখন এন এর ওয়ার্ল্ডের এক্সিস্টেন্স, এন টাইমে ওয়ার্ল্ডের এক্সিস্টেন্স যদি তুমি অ্যাসার্ট করতে চাও, তাহলে কি করতে হবে তোমায়? তোমায় বলতে হবে এন মাইনাস, তোমাকে আগে ডিটারমিন করতে হবে এন মাইনাস ওয়ানে ওয়ার্ল্ডটা ছিল বা একটা কিছু ছিল যেটা ওয়ার্ল্ডটা ছিল। কারণ তোমার ওয়ার্ল্ডের কারণটা হচ্ছে এন মাইনাস ওয়ান। এন মাইনাস ওয়ান এইটা এই ওয়ার্ল্ডের এক্সিস্টেন্স। মাইনাস ওয়ানটা টাইমকে বোঝাচ্ছে, এন এর আগের টাইম, এই মোমেন্টটা। আবার এন মাইনাস ওয়ান এর ওয়ার্ল্ডটাকে যদি তুমি ডিটারমিন করতে চাও, তাহলে তোমায় করতে হবে এন মাইনাস টু ওয়ার্ল্ডকে ডিটারমিন করতে হবে। কিন্তু সেটা করতে গেলে তুমি কোনোদিনই তোমার ওয়ার্ল্ডটাকে ডিটারমিন করতে পারবে না। দ্যাট ইজ দ্য ক্লেম। কারণ কোনোদিনই তো এই সিরিজের তো কোনো শেষ হবে না। তাহলে তুমি যদি বিশ্বাস করো তুমি একটা ডিটারমিনেট ওয়ার্ল্ড রয়েছো, যে ওয়ার্ল্ডটাকে তুমি বর্ণনা দিতে পারো। আমি দেখো একটা কমপ্লিট বর্ণনা দিতে পারি যে আহ, আমার টেবিলটা কি করে তৈরি হয়েছে, সেটা আমি একটা বর্ণনা দিতে পারি যে টেবিলটা এইভাবে তৈরি হয়েছে, তার কারণটা এই। এখন সেই কারণটার হলেই কারণটার কারণ কি এটার প্রশ্ন উঠবে। তাহলে সেই কারণকে ডিটারমিন করো, সেই কারণকে ডিটারমিন করো, এই করতে করতে তুমি কোনোদিনই বুঝতে পারবে না এই টেবিলটা কোথা থেকে এলো, কিভাবে হয়েছে। তুমি এই টেবিলটাকে কোনোভাবে ডিটারমিন করতে পারবে না। এটাই দাবি। তাহলে তোমায় একটা বলতে হবে টাইমের দিক থেকে এবং স্পেসের দিক থেকে ওয়ার্ল্ডটা লিমিটেড। এটা না বলে তোমার উপায় নেই। আবার উল্টো দিক থেকে তুমি যদি বলো ওয়ার্ল্ড ইনফাইনাইটলি এক্সটেন্ডেড, তাহলে তাহলে আমরা প্রথমে দেখলাম যে ওয়ার্ল্ডকে মানে ওয়ার্ল্ডের একটা বিগিনিং আছে, তার সপক্ষে একটা যুক্তি আছে, ইনফাইনাইট রিগ্রেস টাইপ অফ আর্গুমেন্ট। এখন ওয়ার্ল্ডের বিগিনিং নেই, এর পক্ষেও যুক্তি আছে। কাজে ওয়ার্ল্ডের বিগিনিং আছে এটা ধরে নিয়ে যদি আমরা এগোই,
মানে ওয়ার্ল্ডের বিগিনিং নেই, সরি, এক মিনিট। ওয়ার্ল্ডের বিগিনিং আছে, এটা প্রথম, এটা থিসিসটা ছিল। এখন ওয়ার্ল্ডের বিগিনিং, উল্টো দিকটা, ওয়ার্ল্ডের বিগিনিং নেই এটা ধরে যদি শুরু করি, তাহলে দেখা গেল ওয়ার্ল্ডের বিগিনিং নেই শুরু করলে ইনফাইনাইট রিগ্রেস হয়। এখন তাহলে অ্যান্টিথিসিসটা হচ্ছে ওয়ার্ল্ডের বিগিনিং নেই। উল্টোটা যদি ধরি ওয়ার্ল্ডের বিগিনিং আছে, এটা ধরে যদি শুরু করি, আমাদের প্রমাণ করতে হবে কি ওয়ার্ল্ডের বিগিনিং নেই। এখন ওয়ার্ল্ডের বিগিনিং আছে, এটা ধরে শুরু করি, তাহলে কোনো একটা, মানে, হ্যাঁ, যে ওয়ার্ল্ডের, আমাদের অ্যান্টিথিসিসটা হচ্ছে ওয়ার্ল্ডের বিগিনিং নেই, এবং সেটা স্পেসেও লিমিটেড নয়। এখন এটা যদি তাহলে কি হবে, ওয়ার্ল্ড ইনফাইনাইটলি এক্সটেন্ডেড হবে। এবং আমাদের ইনফাইনাইট নাম্বার অফ সিমালটেনিয়াসলি এক্সিস্টিং থিংস আমাদের কাছে থাকবে, ইনফাইনাইট যেহেতু। একই সঙ্গে অসংখ্য বস্তু আমাদের কাছে থাকবে। মানে যুক্তির ক্রাক্সটা আমি বলছি, ইনফাইনাইটলি এক্সটেন্ডেড হলে কি হবে। তোমরা ওই অ্যাক্সিওমস অফ ইনটুইশন যে জায়গায় পড়েছিলে সেটার কথা মনে করো। আমি একটা এক্সাম্পল দিয়ে বলেছিলাম, কান্ট বলছেন আমি যে কোনো একটা ম্যাগনিটিউড বুঝতে পারি, বুঝতে গেলে আমি, ম্যাগনিটিউড মানে কি, কোনো একটা তীব্রতা বুঝতে পারি। এখন তীব্রতা বুঝতে গেলে আমার ওই 0 পয়েন্টটা বুঝতে হবে, তার প্রেক্ষিতে তীব্রতা হয়। মানে লাল, এটা কতটা লাল বুঝতে গেলে লালের একটা 0 পয়েন্ট বুঝতে হবে, জিরো লাল এরকম হয়, আর হাইস্ট লাল এরকম হয়। ঠিক তেমনি গানের এটা নি বা এটা ধা, ধা বুঝতে গেলে আমি সা কোনটা সেটা না বুঝলে ওটা ধা হতে পারে না। এই এক্সাম্পলটা আমি দিয়েছিলাম, গানের এক্সাম্পল দিয়ে সবচেয়ে ভালো বোঝা যায়, সুরের এক্সাম্পল দিয়ে। যে আমি যে কোনো রিড টিপি, সেটা সা রে গা মা যে কোনোটা হতে পারে, কিন্তু ওটা একটা রিলেটিভ ব্যাপার। ওটা ধা হচ্ছে কারণ আমি কোনো একটা পার্টিকুলারকে সা ধরেছি এবং আরেকটা পার্টিকুলারকে পা ধরেছি, সা পা স্থির স্বর। কাজে ওই স্থির স্বরটাকে আগে ঠিক করে নিয়েছি, ওটা ঠিক করে নিলে তাহলে ওটা ধা হয়, নাহলে ওটা ধা হয় না। ঠিক তেমনি এটা ছিল আমাদের ওই অ্যাক্সিওম অফ ইনটুইশনের কারণ। এখন ওয়ার্ল্ড যদি ইনফাইনাইটলি এক্সটেন্ডেড হয়, তাহলে কি হবে, কোথাও সা ধরতে পারবে না, কোথাও বিগিনিং এর পয়েন্ট ধরতে পারবে না, কাজে তুমি কোনো ম্যাগনিটিউডকেই বুঝতে পারবে না। তাহলে ওয়ার্ল্ড ইনফাইনাইটলি এক্সটেন্ডেড নয়, ওয়ার্ল্ডের লিমিটেশন আছে স্পেস আর টাইম। সারে গামাটা টাইমের দিক থেকে বলা, যদি কালারের দিক থেকে বলি তাহলে স্পেস। আমি কোনো একটা পার্টিকুলার শেড বুঝতে পারছি, তার কারণ আমি ওই কালারের জিরো শেড আর ওই কালারের হাইয়েস্ট শেডটা আমার কনসেপশনে আছে, আমি জানি।
কিন্তু ওয়ার্ল্ডটা যদি এরকম হয় যার 0 পয়েন্ট কোথাও নেই, তাহলে আমি ওয়ার্ল্ডটাকে বুঝতে পারবো না। দ্যাট ওয়াজ দ্য আর্গুমেন্ট। তার মানে ওয়ার্ল্ডের একটা এন্ড পয়েন্ট আছে, এদিকে হোক ওদিকে হোক সেদিকে হোক, এন্ড পয়েন্ট আছে, আইদার বিগিনিং অর এন্ড, কিছু একটা আছে, একটা লিমিট আছে ওয়ার্ল্ডের, বা বোথ। এটা ছিল থিসিস আর অ্যান্টিথিসিস, এটা জাস্ট রিকালেক্ট কর। এখন কান্ট এই প্রবলেমটাকে কি করে সলভ করবেন? দুই দিকেই তো সমস্যা। আমি উত্তরটা একদম একটা কথাই বলে দিচ্ছি, কিন্তু সেই উত্তরে পৌঁছাতে আমাদের অনেকটা সময় লাগবে। উনি এখানে উত্তর দেবেন যে এটার সলিউশন একমাত্র হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল আইডিয়ালিজম। এবং তোমরা জানো কান্ট এম্পিরিক্যাল রিয়েলিস্ট, ট্রান্সেন্ডেন্টাল আইডিয়ালিস্ট। উনি আইডিয়ালিজম খণ্ডন করে এসছেন, কিন্তু সেটা অন্য ধরনের আইডিয়ালিজম, অ্যাবসলিউট আইডিয়ালিজম বা ট্রান্সেন্ডেন্ট আইডিয়ালিজম। ট্রান্সেন্ডেন্টাল আইডিয়ালিজম এটা এর সলিউশন। সঙ্গে সঙ্গে তোমাদের মনে প্রশ্ন জাগছে কিভাবে ট্রান্সেন্ডেন্টাল আইডিয়ালিজম এর সলিউশন হয়। সেটা এক্ষুনি বলা যাবে না, বা আমিও বলতে চাই না। আগে আমরা স্টেপ বাই স্টেপ প্রসিড করি। প্রথম যে অ্যান্টিনমি, যেটা এক্ষুনি বলা হলো, সেটার কান্ট কি সলিউশন দেবে? আমি টেক্সট বইয়ের একটু জায়গা ছেড়ে গিয়ে আগের কথাগুলো সাম আপ কিছুটা করেছি। আরো যদি তোমাদের বিস্তৃত পড়তে ইচ্ছা হয়, তোমরা পড়ে নিও সেই জায়গাগুলো। কিন্তু এই জায়গাটা থেকে আমি আজকের উত্তরটা বলতে শুরু করছি। A509, B537। আবার বলছি, A509, B537। সেকশনটা ওই একটা পয়েন্ট আগে থেকে শুরু হচ্ছে, A508, B536 থেকে শুরু হচ্ছে। এখন যে জায়গাটা পড়ছি ওইটা 509। Thus, it is not a principle of the possibility of experience. আরেকটু আগে থেকে পড়ি। Thus, the principle of reason is only a rule prescribing a regress in the series of conditions for given appearances, in which regress it is never allowed to stop with an absolute unconditioned. তাহলে রিজনের প্রিন্সিপালটা কি? রিজনের প্রিন্সিপালটা হচ্ছে যে রিজন আমাদের এক্সপিরিয়েন্সকে গ্রহণ করতে সাহায্য করে, সেই রিজনের কথা বলা হচ্ছে। তার প্রিন্সিপালটা কি? প্রিন্সিপালটা কিন্তু একটা রুল। আমরা আগেই বলেছি প্রিন্সিপাল এক রকমের রুল। রুল, প্রিন্সিপাল, ম্যাক্সিম, এগুলোর পার্থক্য কি আগে কিছু কিছু বলেছি। তাহলে প্রিন্সিপাল একটা রুল, একটা নিয়ম। নীতিগুলোও নিয়ম। কিসের কিসের নিয়ম? পসিবিলিটি অফ এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতার সম্ভাবনার নিয়ম। আর কি? and of the empirical cognition of objects of senses, অর্থাৎ ইন্দ্রিয় গ্রাহ্য বস্তুর অভিজ্ঞতা হওয়ার সম্ভাবনা, অভিজ্ঞতার সম্ভাবনা এবং ইন্দ্রিয় গ্রাহ্য বস্তুকে জানার সম্ভাবনা, এই সংক্রান্ত নিয়ম হলো
in which regress is never allowed to stop with an absolute unconditioned. এই যে রুল, এই রুলে কি রুল বলছেন কান্ট বুঝতেই পারছো, কজালিটির ক্ষেত্রে, মেইনলি কজালিটির ক্ষেত্রে ইন্ডিকেট করছেন। এই রুলের কোনো অ্যাবসলিউট স্টপের জায়গা, স্টপেজ নেই, অ্যাবসলিউট স্টপ নেই কোনো, কারণ এটার কজ ওটা, ওটার কজ ওটা, সেটার কজ ওটা, এই করে করে আমাদের সবসময় এই কজাল চেনের মধ্যেই থাকতে হবে। তার কোনো আমাদের এক্সপিরিয়েন্সের ওয়ার্ল্ডে এরকম অ্যাবসলিউট ফুল স্টপ, এটার থেকেই সবকিছু উৎপন্ন হয়েছে, এরকম কিছু এক্সপিরিয়েন্সের মধ্যে পাওয়া যায় না। যদিও ফিলোসফাররা হামেশাই এরকম কথা, ফিলোসফার এবং রিলিজিয়াস পিপল হামেশাই কথা বলে থাকে যে আল্লাহ জগৎ তৈরি করেছেন, ব্রহ্ম থেকে সবকিছু এসছে, ব্রহ্মা ব্রহ্মাণ্ডকে তৈরি করলেন। এই সমস্ত কথা তোমরা রিলিজিয়ানে হামেশাই শুনেছ। এবং অ্যাবসলিউট স্টপ থেকে শুরু হয়েছে, গড ক্রিয়েট করেছেন, পরমাণুর থেকে উৎপন্ন হয়েছে, প্রকৃতির থেকে উৎপন্ন হয়েছে, এই জাতীয় বহু থিওরি তোমরা শুনেছ। কিন্তু এরকম কিছু আমাদের এক্সপিরিয়েন্সে ধরা পড়ে না। সেরকম জায়গায় আমাদের রিজন নিয়ে গিয়ে পৌঁছায়। কিসের সাহায্যে? এই প্রিন্সিপালের সাহায্যে। কিন্তু উনি বলেই দিয়েছেন এই প্রিন্সিপালটা হচ্ছে কিসের প্রিন্সিপাল? এটা এক্সপিরিয়েন্সের প্রিন্সিপাল এবং এক্সপিরিয়েন্সিয়াল অবজেক্টের প্রিন্সিপাল। তার বাইরে এই প্রিন্সিপালটাকে অ্যাপ্লাই করা যাবে না, এখানে খুব স্পষ্ট করে বলছেন। Thus, it is not a principle of the possibility of experience and of the empirical cognition of object of senses. Hence, not a principle of the understanding, for every experience is enclosed within its boundaries. তাহলে দেখো, এখানে যেন মনে হচ্ছে সেলফ কন্ট্রাডিক্টরি কথা বলছেন। আগে বললেন এই প্রিন্সিপালটা এক্সপিরিয়েন্স এবং এক্সপিরিয়েন্সিয়াল অবজেক্ট সম্পর্কে অ্যাপ্লিকেবল হয়, এবং তারপরে বলছেন এটা এক্সপিরিয়েন্সের প্রিন্সিপাল নয়, এক্সপিরিয়েন্সিয়াল অবজেক্টের প্রিন্সিপাল নয়। কথা দুটো যেন অ্যাপারেন্টলি কন্ট্রাডিক্টরি। কি বলতে চাইছেন এখানে? আরেকবার পড়ি। Thus the principle of reason only a rule, রুলের ওপর জোর দিয়েছেন, prescribing a regress in the series of conditions of given appearances. এটা বলছে যে যে কোনো অ্যাপিয়ারেন্সের একটা কন্ডিশন থাকবে, in which regress is never allowed to stop, রিগ্রেসটা থামবে না, with an absolute unconditioned, একদম আনকন্ডিশনডে গিয়ে রিগ্রেস থামবে না। এই প্রিন্সিপাল বলে দেয় না যেটা থামবে, এটা শুধু বলে সবকিছুর কারণ আছে, তাই থামার কথাটার মধ্যে নেই, প্রিন্সিপালটার মধ্যে নেই। Thus it is not a principle of the possibility of experience, এক্সপিরিয়েন্সের সম্ভাবনার প্রিন্সিপাল নয় এটা, এক্সপিরিয়েন্সটা কারণ। এই কথাটা খুব সূক্ষ্ম কথা, এই জায়গাটাই স্লিপেজটা হয় বলে কান্ট বলছেন। দেখো, এক্সপিরিয়েন্স হয়, হতে গেলে কি তোমার এই প্রিন্সিপালটা জানা দরকার? এই প্রিন্সিপালটা জানতে লাগে না, তোমার এক্সপিরিয়েন্সটা হয়। তুমি এই প্রিন্সিপালটার কথা ভাবো আর না ভাবো, তোমার টেবিলের জ্ঞান হয়ে যাবে, টেবিলের এক্সপিরিয়েন্স হয়ে যাবে, ব্রাউনের এক্সপিরিয়েন্স হয়ে যাবে, ওই ধা নি সা ওই সমস্ত তোমার স্বরের জ্ঞান হয়ে যাবে। তাহলে তোমার এক্সপিরিয়েন্স গুলো যেন আসে আইসোলেটেড ওয়েতে, কোনো প্রিন্সিপাল। এই জন্য উনি আগে ট্রান্সেন্ডেন্টাল এস্থেটিক আলোচনা করেছেন যে কিভাবে এক্সপিরিয়েন্স গুলো আসে তোমার কাছে, আসে কিন্তু আইসোলেটেড ওয়েতে। তখন এই প্রিন্সিপালটা অ্যাজ সাচ অ্যাক্টিভ কি অ্যাক্টিভ নয় এটা বোঝা যায় না। ঠিক তেমনি তার জন্যই বলছেন পসিবিলিটি অফ এক্সপিরিয়েন্সের এটা এ নয়,
প্রিন্সিপাল নয়, অ্যান্ড অফ দ্য এম্পিরিক্যাল কগনিশন অফ অবজেক্টস অফ সেন্সেস, তারও প্রিন্সিপাল নয় এটা। তোমার অবজেক্টের সেন্স হয়ে যাবে, তুমি টেবিলের কজের কথা না ভাবলেও তোমার টেবিলের সেন্স হয়ে যাবে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম তুমি টেবিলের কজের কথা ভাবতে বাধ্য যখন তোমার টেবিলের সেন্স হয় ওই, বলতে গেলে আমাদের বলতে হয় পর মুহূর্তে, কিন্তু অ্যাকচুয়ালি পর মুহূর্তে নয়, সেই সময় তুমি জানো, তোমার টেবিলের সেন্স হলেই তুমি জানো টেবিলের একটা কজ আছে। কিন্তু আমরা বলতে গেলে বলি পর মুহূর্তে, আমরা বুঝি তার একটা কজ আছে, কিন্তু পর মুহূর্তে নয়। তুমি টেবিলটাকে যখন জানো তখনই তুমি জানো তার একটা কজ আছে। আমি যখন একটা নতুন মানুষের সঙ্গে আলাপ হয় তখন কি আমি ভাবি তার বাবা মা আছে? আমি ভাবি না, কনসাসলি ভাবি না। কিন্তু কনসাসলি না ভাবলেও তো আমি জানি তার বাবা মা আছে, তার বাবা মা থেকে সে এসছে। কাজেই ওই প্রিন্সিপালটা কাজ করতে থাকে, কিন্তু ওই প্রিন্সিপালটা ওই এক্সপিরিয়েন্সটা হওয়ার জন্য দরকার নয়। এক্সপিরিয়েন্সটা হওয়ার জন্য তোমার সেন্সিবিলিটি আর আন্ডারস্ট্যান্ডিং এর ক্যাটেগরি গুলো দরকার। এই রুলটা দরকার নয়, অন্য রুল দরকার। এই জন্য বলছেন। হেন্স নট এ প্রিন্সিপাল অফ আন্ডারস্ট্যান্ডিং, এটা প্রিন্সিপাল অফ আন্ডারস্ট্যান্ডিং নয়। ফর every experience is enclosed within its boundaries. এখানে আরো স্পষ্ট করে বলে দিচ্ছেন, এক্সপিরিয়েন্সটা কিন্তু তার বাউন্ডারির মধ্যে এনক্লোজড। বাউন্ডারিটা কিসের? স্পেস টাইমে। আমি যখন নতুন ব্যক্তিকে দেখলাম, আলাপ হলো, তুমি পরিচয় করিয়ে দিলে তোমার বন্ধু বা বান্ধবীর সাথে, সেই মানুষটা কিন্তু, সেই মানুষের এক্সপিরিয়েন্স আমার যে হলো, সেটা কিন্তু তার বাউন্ডারি মানে স্পেস আর টাইমে, ওই দিন, ওই সময়, ওই স্থানে সেটা এনক্লোজড, বদ্ধ হয়ে গেল, যেন ছবির মতো উঠে গেল আমার মেন্টাল ফ্রেমওয়ার্কে। এর বাইরে কিছু নেই। বাইরের কথা আমার ভাবতে হবে, তার বাবা মা আছে, তাদের বাবা মা আছে, এগুলো আমি সঙ্গে সঙ্গে ভাবতে বসলাম, নট নেসেসারি। কনফর্মিং টু দ্য ইনটুইশন ইন হুইচ ইট ইজ গিভেন, ওই জন্য ইনটুইশন আগে। তাহলে ইনটুইশনের সঙ্গে আমার এক্সপিরিয়েন্স সঙ্গে সঙ্গে আমার এক্সপিরিয়েন্স হয়ে যায়। নর ইজ ইট কনস্টিটিউটিভ প্রিন্সিপাল। আবার ফিরে গেলেন প্রিন্সিপালের কথায়। এইবার বলবেন যে কনস্টিটিউটিভ প্রিন্সিপাল আর রেগুলেটিভ প্রিন্সিপাল, এখানে একটা মানে মেজর, মানে ইম্পর্টেন্ট পয়েন্ট কথা রেজ করছেন কান্ট। কনস্টিটিউটিভ প্রিন্সিপাল আর রেগুলেটিভ প্রিন্সিপাল। কনস্টিটিউটিভ প্রিন্সিপাল কি করে? যে প্রিন্সিপাল অনুসারে কোনো বস্তুর জ্ঞানে আমি উপস্থিত হতে পারি। রেগুলেটিভ প্রিন্সিপাল কি করে? যেটা আমার বোধকে বা আচরণকে নিয়ন্ত্রণ করে। তাহলে দুরকম রেগুলেটিভ প্রিন্সিপাল হতে পারে। একরকম রেগুলেটিভ প্রিন্সিপাল হচ্ছে যেগুলো আমার বোধকে নিয়ন্ত্রণ করে, কনসাসলি অর আনকনসাসলি, সচেতন ভাবে কিংবা অচেতন ভাবে। আরেক রকম রেগুলেটিভ প্রিন্সিপাল হচ্ছে যেগুলো আমার আচরণকে নিয়ন্ত্রণ করে, সচেতন ভাবে কিংবা অচেতন ভাবে। যেমন আমার রিফ্লেক্স অ্যাকশন গুলোর ক্ষেত্রে অচেতন ভাবে আমার আচরণকে নিয়ন্ত্রণ করে। ফ্রয়েডের যে সমস্ত ওই সাপ্রেস ডিজায়ার্স এর কথা ফ্রয়েড বলেন, সেই ফ্রয়েডিয়ান সাপ্রেসড ডিজায়ারও কিন্তু একরকম প্রিন্সিপালের মতন কাজ করে, আনকনসিয়াসলি আমার আচরণকে নিয়ন্ত্রণ করে। এগুলো রেগুলেটিভ। এথিক্স রেগুলেটিভ প্রিন্সিপাল দেয়, আমার আচরণকে নিয়ন্ত্রণ করে। ঠিক তেমনি এপিস্টেমোলজিতে কিছু রেগুলেটিভ প্রিন্সিপাল আছে যেগুলো আমার এপিস্টেমিক বিহেভিয়ারকে নিয়ন্ত্রণ করে। কনসাস হতে পারে, আনকনসাস হতে পারে। এখানে যে প্রিন্সিপালের কথা বলা হচ্ছে, যে সবকিছুরই একটা আর্লিয়ার পয়েন্ট আছে, আমার যে কোনো এক্সপিরিয়েন্সের একটা আর্লিয়ার এক্সপিরিয়েন্স আছে,
এবং আর্লিয়ার এক্সপিরিয়েন্সের দ্বারা প্রেজেন্ট এক্সপিরিয়েন্সটা ডিটারমিন্ড, এবং এক্সপিরিয়েন্সিয়াল অবজেক্টেরও আর্লিয়ার একটা স্টেট আছে যেটার দ্বারা আর্লিয়ার মোমেন্ট আছে যেটার দ্বারা এটা ডিটারমিন্ড। এটা একটা রেগুলেটিভ প্রিন্সিপাল। এইভাবেই আমরা চিন্তা করি, এইভাবেই আমাদের জ্ঞান হয়, কিন্তু এটা কনস্টিটিউটিভ প্রিন্সিপাল নয়। কনস্টিটিউটিভ প্রিন্সিপাল কিরকম? কনস্টিটিউটিভ প্রিন্সিপাল হচ্ছে যেটা অনুসারে কোনো বস্তুতে উপনীত হওয়া যায়, সেটা কনস্টিটিউটিভ প্রিন্সিপাল। বা বাস্তব সত্যে উপনীত হওয়া যায়, সেটা কনস্টিটিউটিভ প্রিন্সিপাল। কিরকম? তুমি যদি এটাকে, এই কজালিটিকে রেগুলেটিভ প্রিন্সিপাল হিসেবে ধরো, সবকিছুর একটা কজ আছে, তাহলে আছে, একটা সিরিজ পাবে। কিন্তু এই কজালিটিকে তুমি যদি কনস্টিটিউটিভ প্রিন্সিপাল হিসাবে ধরো, তাহলে সবকিছুর একটা কজ আছে, এবং সবকিছুর একটা কজ আছে, এবং সেই কজের করেসপন্ডিং একটা বস্তু আছে। পার্থক্যটা বুঝতে পারছো? সবকিছু একটা কজ আছে, এটা একটা কনসেপচুয়াল বিষয়, কিন্তু তুমি যদি ধরে নাও তার করেসপন্ডিং একটা বস্তু আছে, তোমার একটা পার্টিকুলার বস্তুর কথা বলতে হবে। কি বস্তু আছে? এটা কনস্টিটিউটিভ। একটা অন্য দৃষ্টান্ত নিয়ে বুঝতে পারবে যে, আমি যদি, তুমি যদি বলো এটা একটা কনস্টিটিউটিভ প্রিন্সিপাল, যে তোমার যদি ক্ষুধা নিবৃত্ত হয়, তাহলে তুমি নিশ্চয়ই কোনো একটা খাদ্যবস্তু খেয়েছো। এখন দেখো, এই যে এই প্রিন্সিপালটা, তুমি এই রুলটা, যে তোমার ক্ষুধা নিবৃত্ত হয় তাহলে তুমি একটা একটা খাদ্যবস্তু খেয়েছো, এই প্রিন্সিপালের দ্বারা তোমার ক্ষুধা নিবৃত্ত হয়েছে থেকে আমি একটা খাদ্যবস্তুতে গিয়ে পৌঁছাতে পারি। অবশ্যই তোমার পেটের মধ্যে কোনো খাদ্যবস্তু আছে, এটা আমি পৌঁছাতে পারি। এটা কনস্টিটিউটিভ প্রিন্সিপাল। এই প্রিন্সিপালটা আমার কনসেপ্টের অনুরূপ একটা বস্তুকে তৈরি করে দিল। আমার কনসেপ্টটা হচ্ছে খাদ্যবস্তু, সেটা তোমার পেটের ভেতর রেখে দিল। কিন্তু প্রিন্সিপালটাকে যদি এইভাবে বলি, ক্ষুধা নিবৃত্ত করতে গেলে খাদ্যবস্তু লাগে, এটা কিন্তু রেগুলেটিভ প্রিন্সিপাল। একই কথা বলছি, দুভাবে বলছি। ক্ষুধা নিবৃত্ত করতে গেলে খাদ্যবস্তু লাগে। এখানে দেখো, কোনো বস্তুতে তুমি পৌঁছাতে পারবে না। তুমি শুধু এটা জানতে পারলে তোমার ক্ষুধা নিবৃত্ত করতে গেলে কি লাগে, সেই বস্তুটা যে আছে এরকম কথা বলা হচ্ছে না। কিন্তু আমি যদি বলি তোমার যদি ক্ষুধা নিবৃত্ত হয়, তাহলে তোমার পেটে নিশ্চয়ই খাদ্যবস্তু আছে, এটা কনস্টিটিউটিভ প্রিন্সিপাল হয়ে যাবে। এই পার্থক্যটা করার করার লক্ষ্য কি, সেটা তোমরা ভালো করেই বুঝতে পারছো এতক্ষণে, যে যেটা রেগুলেটিভ প্রিন্সিপাল তার থেকে কোনো কিছুর এক্সিস্টেন্স তুমি প্রমাণ করতে পারবে না। এবং কান্ট বললেন, এই যে ওয়ার্ল্ডের আমার এক্সপিরিয়েন্সের যে রেগুলেটিভ প্রিন্সিপাল, এক্সপিরিয়েন্স হলেই সেটা কন্ডিশন হবে, এবং কন্ডিশনটাও কন্ডিশনড। এই যে প্রিন্সিপালটা, এটা রেগুলেটিভ, এটা কিন্তু
কনস্টিটিউটিভ নয়। একটু পড়ি জায়গাটা, এবার দেখো বুঝতে পারবে জায়গাটা। Thus, it is not a principle of the possibility of experience and of empirical cognition of objects of sense. Hence, not a principle of the understanding, for every experience is enclosed within its boundaries, conforming to the intuition in which it is given. Nor is it a constitutive principle. তাহলে এটা constitutive principle নয় of reason for extending the concept of the world of sense beyond all possible experiences. Constitutive principle গুলোকে আমি যেমন এরকম একটা mundane experience মানে এক্সাম্পল দিলাম, কান্ট তো সেই অর্থে বলছেন না। কান্ট বলছেন আমাদের এই কনস্টিটিউটিভ প্রিন্সিপাল কি, আমাদের এক্সপিরিয়েন্সের ওয়ার্ল্ডের বাইরের ওয়ার্ল্ডের অবজেক্টকে সে পজিট করে নিচ্ছে, সেই অবজেক্টের জ্ঞান দিচ্ছে, এরকম প্রিন্সিপাল নয়। তাহলে কি দাঁড়াবে বিষয়টা? আরো তো ঘেটে গেল, দেখা যাক। Rather, it is a principle of the greatest possible continuation and extension of experience. এই প্রিন্সিপাল দিয়ে আমরা এক্সপিরিয়েন্সকে গ্রেটেস্ট পসিবল কন্টিনিউয়েশন, এই ধারাবাহিকতার সবচেয়ে যত বিস্তৃতির কথা ভাবা যায় সেটা ভাবতে পারি। In accordance with which no empirical boundary would hold as an absolute boundary. কোনো এম্পিরিক্যাল বাউন্ডারি অ্যাবসলিউট বাউন্ডারি নয়, কারণ তার আগেরটাও আমি ভাবতে পারি। আমি এখন তোমার আর তোমার পিতা মাতার কথা ভাবছি, কিন্তু সেটুকু ভেবেই আমার কাজ চলে যাচ্ছে। তোমরা যেমন জানো যে তুমি কোথাও নাম লেখাতে গেলে, কোনো কিছু একটা ফর্ম ফিল আপ করতে গেলে তোমার নাম এবং বাবা বা মায়ের নাম লিখতে হয়, ব্যাস ওইটুকুতে কাজ চলে যাচ্ছে। তাতে কি কাজ চলবে? আমাদের ইন্টেলেকচুয়ালি কাজ চলবে না, কারণ সেখানেই আমাদের চিন্তা গিয়ে বলবে বাবা মার বাবা মাকে, তার বাবা মাকে। তো এটা মানে তোমরা হয়তো জানো, কি জানো না আমি জানি না, যে তোমরা তোমাদের বেশিরভাগই, কেউ কেউ জানলে আমাকে একটু জানিও, 2-3 পুরুষের আগের পুরুষের নাম জানো না। আমি কোনো নেগেটিভ সেন্সে বলছি না, জানো না, এটা বেশিরভাগ লোকই খবর রাখে না। আগেকার দিনে লোকেরা বেশি করে রাখতো, ওই জন্মলতিকা বলে একটা জিনিস থাকতো, সেটা ওই ফ্যামিলি ট্রিটা ওরা প্রিজার্ভ করতো, বংশের পর বংশ এখনো পাওয়া যায়। যে অমুক ভরদ্বাজ গোষ্ঠীর অমুকের থেকে তমুকের সাথে তমুকের বিবাহ হইল, তার থেকে এই হইলো, বলে বিরাট বংশলতিকা এগুলো আছে, এগুলো প্রিজার্ভ করা আছে অনেক বড় বড় আর্কাইভে, কিন্তু তোমরা বেশিরভাগটা জানো। কিন্তু এখন অনেকটা জেনে যেতে পারো, এমনকি তুমি 10,000 বছর আগে তোমার কি পূর্বপুরুষ ছিল, কোথায় ছিল, সেটাও তুমি জেনে যেতে পারো। কারণ এখন জিনোমস বেরিয়ে গেছে, জেনেটিক্স বেরিয়ে গেছে, জেনেটিক্সে তুমি এখন রিসার্চ করে দেখা যাচ্ছে, বিশেষ করে ক্রিমিনোলজিতে এটা খুব ভোর করে কাজে লাগে। ওরা খুঁজে খুঁজে কোনো একটা ক্রাইম হয়েছে, সেখানে একটা ডিএনএ স্যাম্পল পেয়েছে, ওটা দিয়ে খুঁজে 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 খুঁজে, খুব ইন্টারেস্টিং, তোমরা একটু খুঁজলেই পেয়ে যাবে, খুব ইন্টারেস্টিং মানে ক্রাইম স্টোরিজ আছে, মানে রিয়েলিটি, যেগুলো ক্র্যাক করেছে ইনভেস্টিগেটিং এজেন্সি। তারা অনেক বছর পরে, ক্রাইমটা হয়েছে হয়তো 50 বছর আগে, সেই লোকটা যে ক্রাইম করেছে সে মরে গেছে, কিন্তু তারা ক্রিমিনালকে ধরতে পারছিল। ক্রিমিনালকে জেনেটিক্স আসার পর, তখন জেনেটিক্স ছিল না, জেনেটিক্স আসার পর ওরা ফ্যামিলি ট্রি ধরে 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 গিয়ে সেই ফ্যামিলি বের করে, সেই ফ্যামিলি এ হতে পারে না, ও হতে পারে না, সে হতে পারে না, করতে করতে আইডেন্টিফাই করেছে এই লোকটাই হবে। তো এরকম ভাবে মানে তোমার এখনকার থেকে 100 পুরুষ আগেও কে ছিল সেটাও বের করে ফেলে দেওয়া যায়। কাজেই কারণ সেই কথাটাই বলছেন যে ওই রিজন, কিন্তু এখন কান্টের সময় প্র্যাকটিক্যালি এটা করা সম্ভব ছিল না, কিন্তু রিজন
অন্তত কনসেপচুয়ালি সেটা করতে পারে এবং করে থাকে, করতে বাধ্য। আমি যখনই তোমার বাবা মার নাম লেখো তুমি, আমি এটার সঙ্গে সঙ্গে আমার মনের ভেতর এটা থেকে থাকে, যদিও কনসিয়াসলি থাকে না, যে তাদেরও বাবা মা ছিল। এই জন্য তাহলে নো এম্পিরিক্যাল বাউন্ডারি, তার কোনো এম্পিরিক্যাল বাউন্ডারি দেওয়া যায় না। তাহলে কি তার কোনো ট্রান্সেন্ডেন্টাল বাউন্ডারি দেওয়া যায়? দেখা যাক। উড হোল্ড অ্যান অ্যাবসলিউট বাউন্ডারি, কোনো এম্পিরিক্যাল বাউন্ডারি অ্যাবসলিউট বাউন্ডারি নয়। আমি ওটাকে বাউন্ডারি ধরে নিয়েছি আমার ফর্ম ফিল আপের সুবিধার জন্য, আমার নাম আর আমার বাবা মার নাম, কিন্তু সেটা অ্যাবসলিউট বাউন্ডারি নয়। Thus, it is a principle of reason as a rule, এটা একটা রুলের মতো, postulates what should be affected by us in the regress, but does not anticipate what is given itself in the object prior to any regress. তাহলে এটা কি করে? আমাদের আগের অভিজ্ঞতাটা কি হবে সেটুকু শুধু বলে দেয়, কিন্তু অ্যাবসলিউটলি মানে কি বলে দেয়? তোমার বাড়িতে গেলে তোমার বাবা মার সাথে আমার আলাপ হতো, তুমি যখন ফর্মে বাবা মার নাম লিখছো, সঙ্গে সঙ্গে এটাও আমি বুঝি তোমার আগের পুরুষ, তার আগে তাদের আগের পুরুষ যদি বেঁচে থাকেন, তাদের সঙ্গে গেলেও দেখা হতো। এটাও বুঝতে পারি তাদেরও আগের পুরুষ সম্ভবত বেঁচে নেই, তো সেই সময় যদি আমি থাকতাম, আমি হয়তো জন্মাইনি, সেই সময় যদি আমি থাকতাম আমার এক্সপিরিয়েন্স হতো। তাহলে পসিবিলিটি অফ এক্সপিরিয়েন্সটা আমি বুঝতে পারি। তোমার 100 পুরুষ আগের সময়ও যদি আমি থাকতাম, আলেকজান্ডারের সঙ্গে যদি আমি থাকতাম, আলেকজান্ডারের যদি আমি বন্ধু হতাম, হাত মিলিয়ে আসতাম, এটা আমি বুঝতে পারি। কিন্তু এর থেকে যদি এটাকেও পস্টুলেট করে নেয় যে ওইখানে ওই সময় আমার এক্সিস্টেন্স ছিল, সেটা যেমন ভুল হবে। ওটা যদি কনস্টিটিউটিভ করে নেয় তাহলে কি হবে? ওই সময় আমার এক্সিস্টেন্স ছিল, এটাও প্রমাণিত হয়ে যাবে। কিন্তু সেটা সে সময় তো আমার এক্সিস্টেন্স হয়, পসিবিলিটি অফ এক্সপিরিয়েন্সটা শুধু প্রমাণিত হয়। ওখানে আমি থাকলে এটা হতো, কিন্তু অ্যাকচুয়ালি আমি ছিলাম, এটা কিন্তু কনস্টিটিউটিভ হয়ে যাবে। এই জায়গাটা, এই পার্থক্যটা করতে পারছেন না যারা এই রকম চিন্তা করছেন, বা আমরা করতে পারি না, কান্ট বলছেন। But doesn't anticipate what is given in itself in the object. তাহলে আমার এক্সপিরিয়েন্সটা অ্যান্টিসিপেট করতে পারে, যে আমি ওইখানে থাকলে আমার হ্যান্ডশেকের এক্সপিরিয়েন্স হতো, কিংবা আলেকজান্ডারের সভায় আলেকজান্ডার বসে রয়েছে আমার, সেটা দেখতে পেতাম। কিন্তু অ্যাকচুয়ালি আলেকজান্ডার ওখানে বসেছিলেন এবং আমি বসেছিলাম সভাতে আলেকজান্ডারের মন্ত্রী হয়ে, এটা কিন্তু প্রমাণিত হয় না। এটা কিন্তু সাংঘাতিক কথা বললেন কান্ট। এর থেকে অনেক কিছু প্রমাণিত হবে, এটার থেকেই সলভ হবে ওই অ্যান্টিনমি, সবকটা অ্যান্টিনমি এই প্রিন্সিপাল দিয়ে সলভ হবে, এই পার্থক্যটা যদি বুঝতে পারো। তাহলে এটা দিয়ে তো বোঝাই যাচ্ছে যে তুমি ওয়ার্ল্ড হ্যাজ আ বিগিনিং, এটা আর হবে না। ওয়ার্ল্ড হ্যাজ এ বিগিনিং মানে তাকে একটা অ্যাবসলিউট কজ ছিল। তাহলে এই প্রিন্সিপাল থেকে তুমি জাম্প করছো অ্যাবসলিউট কজে, মানে এই প্রিন্সিপালটাকে তুমি কি হিসাবে ইউজ করছো? এটা কনস্টিটিউটিভ না রেগুলেটিভ? যখন বলছো ওয়ার্ল্ড হ্যাজ এ বিগিনিং, কি মনে হয়? ওয়ার্ল্ড অ্যাজ এ বিগিনিং বললে তো কনস্টিটিউটিভ। কনস্টিটিউটিভ ইউজ করছো, কিন্তু কান্ট বলছেন এটা কনস্টিটিউটিভ ইউজ করা যায় না, এটা কি রেগুলেটিভ, তাই না? এটা একটা রেগুলেটিভ। কথা বলবো, হ্যাঁ বল।
মানে কান্ট কেন বলছেন যে এটা যায় না? মানে এটা কি ওই আমাদের যে রিজনের যে ইনহেরেন্ট একটা ড্রাইভ আছে যে আমরা ইউনিটি খুঁজি, টোটালিটি খুঁজি, এই জন্য উনি বলছেন? ড্রাইভ আছে এই জন্য বলছেন না, কারণ ড্রাইভ আছে এই জন্য তো আমরা ওই কনস্টিটিউটিভ ইউজ করে ফেলি। কিন্তু বলছেন এই কারণে সিম্পল এক্সপিরিয়েন্সে, আমাদের এক্সপিরিয়েন্সিয়াল ওয়ার্ল্ড এমন কিছু দেয় না যেটা আলটিমেট বাউন্ডারি। তো তুমি ওই আলটিমেট বাউন্ডারিটাই পৌঁছালে কি করে? এক্সপিরিয়েন্স এটাই দেয়, একটা এক্সপেকটেশন দেয় যে এর আগে একটা আছে, তাই তো? আর তো কিছু দেয় না এক্সপিরিয়েন্স। যাই এক্সপিরিয়েন্স হয় আমার একটা এক্সপেকটেশন দেয় এর আগে একটা কিছু আছে, এবং সেটা যথার্থভাবে মানে দেয়। কিন্তু এটা তো এক্সপিরিয়েন্সে দেয় না যে এটা একদম একটা আলটিমেট বিগিনিং আছে। এটা কোথায় থেকে তুমি এক্সপিরিয়েন্সে পাও? হ্যাঁ স্যার, এরকম স্যার এটা তো এক্সপিরিয়েন্সে দেওয়া সম্ভবও হবে না, কারণ ওটার তো আমার কোনো ইনটিউশনও নেই। ইনটিউশনে নেই, কিন্তু আপনারা কোনো প্রিন্সিপালও কি এরকম ডিরাইভ করতে পারো কনস্টিটিউটিভ? না না, কিন্তু এরকম কোনো এক্সপিরিয়েন্স কনস্টিটিউটিভ থেকে প্রিন্সিপালও নেই। রেগুলেটিভ প্রিন্সিপাল ডিরাইভ করতে পারো যে হ্যাঁ। হ্যাঁ সত্যি আমার, তাই তো আমি সবকিছুরই একটা কজ দিয়ে ভাবি, তাহলে আমার যাই এক্সপিরিয়েন্স হয় সেটা একটা কজ, তার টাইমে একটা আগে কিছু থাকবে, এটা ডিরাইভ করতে পারো। কিন্তু ওই রকম কনস্টিটিউটিভ আগে কিছু থাকবে আর আগে কিছু আছে, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। এইবার একটু উল্টো দিকটা বললে তোমাদের কাছে বিষয়টা আর একটু স্পষ্ট হবে। উল্টো দিকেরটা, এটা বলা হলো অ্যাবসলিউট বিগিনিং আছে, সেটা হতে পারে না। মানে ওয়ার্ল্ডের একটা লিমিট আছে, স্পেস অ্যান্ড টাইমে ওয়ার্ল্ডটা লিমিটেড, এটা হতে পারে না, এটা কাটা হলো। উল্টো দিকে তাহলে এটা হোক, স্পেস অ্যান্ড টাইমে ওয়ার্ল্ডের লিমিট নেই, চলো, তাহলে এই দিকটাই তো তাহলে ঠিক হলো। উল্টোটা ভুল হলে এটা ঠিক। কান্ট বলছেন না, এটাও ঠিক নয়। কেন? তোমরা অ্যাকচুয়াল আর পসিবল এক্সপিরিয়েন্সের মধ্যে পার্থক্য, তোমরা একটু উইটগেনস্টাইন, আর্লি উইটগেনস্টাইন কি পড়েছিলে? তোমরা অনেকেই পড়োনি আর্লি উইটগেনস্টাইন, বিশেষ করে যারা যাদবপুরে পড়ে আর্লি উইটগেনস্টাইন পড়েনি। তো যাই হোক, দেখো, একটা অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্স আছে আমাদের, কিছু অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্স আছে। আমরা আলোচনার শুরুর দিকে বলেছিলাম অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্স আর পসিবল এক্সপিরিয়েন্সের মধ্যে একরকম সম্পর্ক আছে, সেট থিওরেটিক সম্পর্ক। সেট থিওরি দিয়ে যদি ভাবিস, দুটো গোল্লা আঁকি, একটা বড় গোল্লা, তার ভিতর একটা ছোট গোল্লা। বড় গোল্লাটা হচ্ছে পসিবল এক্সপিরিয়েন্স, আর ছোট গোল্লাটা পেটের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্স। এখন কেন বুঝতেই পারছো, কারণ যা অ্যাকচুয়াল তা তো অবশ্যই পসিবল হবে, ইম্পসিবলটা তো অ্যাকচুয়াল হতে পারে না, তাহলে সেটা পসিবল এক্সপিরিয়েন্সের মধ্যে পড়ে। কিন্তু পসিবল এক্সপিরিয়েন্সের মধ্যে আরো অনেক কিছু পড়ে যেগুলো অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্সড হয়নি। যেমন ভবিষ্যতে তোমার বিয়ে হবে, ভবিষ্যতে তোমার সন্তান দেশের প্রাইম মিনিস্টার হবে, এগুলো সবই পসিবল এক্সপিরিয়েন্স। কিন্তু এগুলো অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্স নয়, কিন্তু পসিবল এক্সপিরিয়েন্স। কিন্তু তুমি বর্তমানে ছাত্র বা শিক্ষক, এটা অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্স এবং এটা পসিবল এক্সপিরিয়েন্স। যেটা অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্স সেটা পসিবল এক্সপিরিয়েন্স। কিন্তু তোমার সন্তান ভবিষ্যতে দেশের প্রাইম মিনিস্টার হবে, এটা পসিবল এক্সপিরিয়েন্স, অ্যাকচুয়াল নয়। তাহলে অ্যাকচুয়াল আর পসিবলের মধ্যে পার্থক্য আছে। পসিবলটাকে তুমি যদি অ্যাকচুয়াল করে ফেলো তাহলে সেটা কনস্টিটিউটিভ হয়ে যায়, এটা একটা দিক। কনস্টিটিউটিভ হওয়ার আরো কারণ আছে। তাহলে আমার মানে কজাল চেইনে ওটা একটা পসিবিলিটিকে ব্যক্ত করে এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে। এইবার ধরো উল্টো দিকটা তাহলে সত্যি হয়ে গেল, তুমি একটা বিগিনিং আমরা পেলাম না, আগের আর্গুমেন্টে দেখলাম বিগিনিং পেলাম না, তাই যদি না হয় এটা দিয়ে আবার পরের আর্গুমেন্টটাও কেটে যাবে একই যুক্তিতে।
কাজে প্রথমটা যদি ভালো করে বোঝে যায় উত্তরটা, প্রথম অ্যান্টিনমির উত্তরটা, তাহলে পরের গুলো বুঝতে একই রকম, প্রায় একই রকম, একটু একটু আলাদা। এই রেগুলেটিভ প্রিন্সিপালটার মাথার ভেতর বসাও, যেটা রেগুলেটিভ প্রিন্সিপালটা কনস্টিটিউটিভ প্রিন্সিপাল অফ রিজন নয়, এটা একটা রেগুলেটিভ প্রিন্সিপাল। এই প্রিন্সিপাল অফ রিজনটা রেগুলেটিভ প্রিন্সিপাল। আচ্ছা, এবার উল্টো দিকটা ভাবো, তাহলে ওয়ার্ল্ড ইনফাইনাইট হয়ে যাবে। কান্ট বলছেন এটা খুব বোকার মতো কথা। কান্ট তখনও কিন্তু ওই থিওরি অফ, মানে বিগ ব্যাং থিওরি, থিওরি অফ এক্সপ্যানশন, এক্সপ্যান্ডিং ওয়ার্ল্ড, এই সমস্ত তখন ছিল না কান্টের সময়। উনি জাস্ট কনসেপচুয়ালি সিমিলার কথা বলছেন। এবং অবশ্যই বিগ ব্যাং থিওরি বা এক্সপ্যান্ডিং ইউনিভার্সের থিওরিতে যে স্পেস টাইমের কনসেপ্ট, কান্টের স্পেস টাইমের কনসেপ্ট সেরকম নয়, আলাদা। কিন্তু একটা সিমিলারিটি আছে একটা জায়গায়। কি না বলছেন, দেখো একটা স্ট্রেট লাইন ইজ ইনফাইনাইটলি এক্সটেন্ডেবল, তাই তো? দুদিকে ইনফাইনাইটলি এক্সটেন্ড করা যায়, এটাই তো স্ট্রেট লাইনের ডেফিনিশনের মধ্যেই আছে। কিন্তু তার মানে কি একটা স্ট্রেট লাইন ইনফাইনাইটলি এক্সটেন্ডেড? অপোনেন্টের এই জায়গায় সমস্যাটা হচ্ছে। যারা বলছেন ওয়ার্ল্ড ইজ ইনফাইনাইটলি এক্সটেন্ডেড, সেইখানে এই সমস্যাটা হচ্ছে। ওয়ার্ল্ড ইজ ইনফাইনাইটলি এক্সটেন্ডেবল, বাট in any given moment it has a given magnitude. তুমি স্ট্রেট লাইনটাকে টানতে থাকো, টানতে থাকো, দুদিকেই টানতে থাকো, দুদিকে দুজনকে বসিয়ে দাও পেন্সিল দিয়ে, দুজন একটা স্কেল ধরে স্ট্রেট লাইনটাকে টানছে টানছে টানছে, কিন্তু যে কোনো একটা মোমেন্টে আমি যদি ছবি তুলে নিই, ওটা তো চলছে, এক্সটেন্ড করে যাচ্ছে, কিন্তু যে কোনো গিভেন মোমেন্টে আমি যদি ছবি তুলি, ওটা কি ইনফাইনাইটলি এক্সটেন্ডেড একটা লাইনের ছবি আসবে, না ফাইনাইট লাইনের ছবি আসবে? তাহলে একটা গিভেন মোমেন্ট, এটা কিন্তু ফাইনাইট। তাহলে ওয়ার্ল্ড ইজ, এই প্রিন্সিপাল অনুসারে ওয়ার্ল্ড ইজ ইনফাইনাইটলি এক্সটেন্ডেবল, বাট at any given time it is finite. That is the solution, first level solution, ultimate solution নয়। স্যার রিপিট করবেন কাইন্ডলি। দেখো প্রথম স্টেজে আমরা যেটা পার্থক্য করলাম বিটুইন কনস্টিটিউটিভ, মানে প্রিন্সিপাল অফ রিজনের দিক থেকে আমরা রিপিট করলাম, মানে আমরা এস্টাবলিশ করলাম প্রথমে যে প্রিন্সিপাল অফ রিজন বলে একটা আছে, সেটা কিরকম ইউজ হয়, সেটা আমাদের এক্সপিরিয়েন্স আর এক্সপিরিয়েন্সিয়াল অবজেক্ট গুলোর কিছু ফিচারকে ডিটারমিন করে। অ্যাজ সাচ অবজেক্ট গুলোকে ডিটারমিন করে না, এক্সপিরিয়েন্সকে ডিটারমিন করে না, সেটা কান্ট খুব স্পষ্ট করে দিলেন। এক্সপিরিয়েন্সটা হয় ডিসক্রিট ভাবে, এক্সপিরিয়েন্স ফুল স্টপ, অবজেক্ট ফুল স্টপ, কিন্তু আমাদের বোধের জগতে সেটা কিন্তু ওই সিরিজের মধ্যে পড়ে যায়, যেটা ওই প্রিন্সিপালের দ্বারা, যেটা একটা রুল, সেটার দ্বারা ডিটারমিন হয়। রুলটার আবার দুটো দিক আছে, রুলটা কিন্তু কনস্টিটিউটিভ নয়, সেটা রেগুলেটিভ প্রিন্সিপাল। এখন কনস্টিটিউটিভ হলে আমরা ওই ফার্স্ট কজে পৌঁছে যাব, কিন্তু ওটা রেগুলেটিভ। ঠিক এবার ওই স্ট্রেট লাইন নিয়ে ভাবো, স্ট্রেট লাইনের ইনফাইনাইটলি এক্সটেন্ডেবল, ওটা যদি কনস্টিটিউটিভ হয় যে তার আগের পয়েন্টটা থাকতে হবে, তাহলে একটা আলটিমেট পয়েন্ট থাকতে হবে, এই জায়গায় গিয়ে পৌঁছাবে, এটা একটা দিক। কিন্তু সেটা নয়, সেটা নয়, কখনোই হবে না কনস্টিটিউটিভ, কারণ ওটা রেগুলেটিভ, ওটা করা যায়, ওটা হয়ে রয়েছে নয়, করা যায়। আর উল্টো দিকেরটা ভাবো, তাহলে কি হয়, ওয়ার্ল্ডটা ইনফাইনাইটলি, ফার্স্ট কজ তো নেই বা বিগিনিং নেই, স্পেস টাইমে লিমিটেড নয়, তাহলে ওয়ার্ল্ডটা আনলিমিটেড। কারণ এখানে বলছেন যে এখানে ওই রকম একটা সমস্যা হচ্ছে,
ওই প্রিন্সিপালটাকেও, ওটা কেবল পসিবিলিটি অফ এক্সপিরিয়েন্স কে বলে, অ্যাকচুয়ালিটি অফ এক্সপিরিয়েন্সের কথা বলে না। ওই জন্য বলছে এটা প্রিন্সিপাল অফ এক্সপিরিয়েন্স নয়, অ্যাকচুয়ালিটির কথা বলে না, এটা পসিবিলিটির কথা বলে। একটা স্ট্রেট লাইন ইনফাইনাইটলি এক্সটেন্ডেবল, ঠিক তেমনি ওয়ার্ল্ড কে আমি কজাল চেনটাকে ভাবতে পারি তার আগের কজ ইনফাইনাইটলি ভাবতে পারি, কিন্তু যে কোনো গিভেন মোমেন্টে ওয়ার্ল্ডটা ইনফাইনাইটলি এক্সটেন্ডেড নয়। যেমন ভাবে কোনো একটা গিভেন মোমেন্টে কোনো একটা স্ট্রেট লাইন ইনফাইনাইটলি এক্সটেন্ডেড নয়, এক্সটেন্ডেবল। ঠিক তেমনি আমার এম্পিরিক্যাল ওয়ার্ল্ডটা ইনফাইনাইটলি এক্সটেন্ডেবল, এক্সটেন্ডেড নয়। কেন? কেন হচ্ছে, তুমি আছো আমার এম্পিরিক্যাল ওয়ার্ল্ডে, তুমি আছো, তোমার বাবা মা আছেন, তার বাবা মা আছেন, আরো যুক্তির খাতিরে ধরে নিই তার বাবা মা আছেন, কিন্তু আমার এক্সপিরিয়েন্সিয়াল ওয়ার্ল্ডে তাদের বাবা মা নেই, কিন্তু ওটা এক্সটেন্ডেবল, ওই প্রিন্সিপালটা এক্সটেন্ডেবল। এম্পিরিক্যাল ওয়ার্ল্ডে তো নেই, অ্যাকচুয়াল ওয়ার্ল্ডে কি সত্যি করেই তোমার 5 পুরুষ আগের পুরুষ রয়েছেন? নেই তো, এক্সপিরিয়েন্স ওয়ার্ল্ডে, অ্যাকচুয়াল ওয়ার্ল্ডে তো নেই তারা। এখন তুমি চিন্তায় যদি তাদের পর্যন্ত পৌঁছাতে চাও, যেতে পারো। তুমি চিন্তায় ডাইনোসর পর্যন্ত যেতে পারো, তুমি চিন্তায় আরো আগে চলে যেতে পারো। এটা এই প্রিন্সিপালটা কোথাও তোমায় থামাবে না, স্টপিং পয়েন্ট নেই, কোনোখানে স্টপিং পয়েন্ট নেই, স্পেস টাইমে থামতে পারবে না তুমি কোথাও। তাই মানে অ্যাকচুয়ালি ইনফাইনাইটলি এক্সটেন্ডেড, এই যে উল্টো দিকে তুমি জাম্প কাটলে, এটাও হবে না। অ্যাকচুয়ালি তো বড় জোর তুমি তোমার বাবা মা আছো, বড় জোর তার আগের পুরুষ আছে, তার আগের পুরুষ থাকতে পারে, অ্যাকচুয়ালি তার আগের পুরুষ নেই। কাজে অ্যাকচুয়াল ওয়ার্ল্ডটা কিন্তু ডেফিনেটিভ ওয়ার্ল্ড। এতে কি প্রমাণিত হয়? অ্যাকচুয়াল ওয়ার্ল্ডটা যেহেতু ডেফিনিটিভ ওয়ার্ল্ড বা ডিটারমিনড ওয়ার্ল্ড, সেহেতু তোমার এক্সপিরিয়েন্স পসিবল। তোমার এক্সপিরিয়েন্স করতে গেলে প্রথমেই থামিয়ে দিয়েছেন, তোমার এক্সপিরিয়েন্স হওয়ার জন্য তোমার বাবা মার এক্সপিরিয়েন্স হতে হবে, তার বাবা মার এক্সপিরিয়েন্স হতে হবে, তবে তোমার এক্সপিরিয়েন্সটা হবে। এই কথাটা একদম ঠিক নয়। তোমার এক্সপিরিয়েন্স ফুল স্টপ। আমি যদি গানের ওই একটা স্বর শুনতে পাই, ওটাকে ধা বলে বুঝতে হবে তবে আমি স্বর শুনতে পেয়েছি, এরকম কথা কিন্তু নয়। হ্যাঁ, ধা বলে বুঝতে গেলে, ওটার মানেটা বুঝতে গেলে আমার ওই স্কেলটা বুঝতে হবে, কোন স্কেলে ওটা বাজানো হয়েছে, স্কেলটা বুঝতে হবে। বি ফ্ল্যাট কি সি শার্প, আমার বুঝতে হবে কোন স্কেলে বাজানো হয়েছে, তাহলে আমি ধরে ফেলতে পারবো ওটা কি স্বর। স্কেলটা বুঝতে হবে, না হলে তোমার বোঝার দরকার। তুমি সাউন্ড কি বুঝতে পারো না? যখনই সাউন্ড শোনো, একটা সাউন্ড শোনো, তখন কি তুমি ওটা বোঝো যে এটা সা বাজালো না রে বাজালো, ধা বাজালো, বোম ফাটলো বম করে, তো তুমি ভাবলে এটা সা বাজলো না রে বাজলো না ধা বাজলো? তুমি তো সাউন্ডটা শুনতে পারো, বুঝতে পারো। কাজে তোমার এক্সপিরিয়েন্স গুলো ডিটারমিন, ওই এক্সপিরিয়েন্স গুলোকে এই প্রিন্সিপালটা ডিটারমিন করে না, কিন্তু তোমার এক্সপিরিয়েন্স গুলোকে কানেক্ট করে এই প্রিন্সিপালটা। সেগুলো রেগুলেটিভ প্রিন্সিপাল। কি রেগুলেট করে? তোমার এক্সপিরিয়েন্স গুলো কি করে কানেক্টেড হবে। এবং এটা সঙ্গে সঙ্গে এটাও বলে এটা দুদিকে ইনফাইনাইটলি এক্সটেন্ডেবল, এক্সটেন্ডেড বলে না। কিন্তু সত্যি কি সলিউশন হলো? তাহলে তোমার বাবা মা, তার বাবা মা, তার বাবা মার দিকে আমরা চিন্তা করতে পারি, করতে করতে কত দূর যাবো? কান্ট বলবেন যতক্ষণ তোমার ঘুম না পায় ততক্ষণ চিন্তা করো, করতে পারো। ঘুম পেয়ে গেলে থেমে যাবে, আবার শুরু থেকে শুরু করবে। কি যদি লিখে রাখো তাহলে তারপর থেকে শুরু করবে, কোনোদিন তো ইনফাইনাইট, কোনোদিন তুমি শেষ করতে পারবে না। তাহলে সলিউশনটা কি হলো? উনি বলবেন সলিউশন হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল আইডিয়ালিজম। সেটা কি, সেটা এখন বলা যাবে না, সেটার জন্য আলাদা একটা লেকচার লাগবে। স্যার, এখানে একটা আমার জায়গা মনে হচ্ছে, এই জায়গাটা কতটা যুক্তিযুক্ত জানি না। সেটা হচ্ছে এরকম যে এক্সটেন্ডেড নয়, এক্সটেন্ডেবল।
এই কথাটা ক্লিয়ার। এখন প্রথম পক্ষটা যেটা ছিল যে যদি এরকম বলা হয় জগতের একটা আদি কারণ আছে, আর একটা বলা হচ্ছে আর আরেকটা কাণ্ডের একটু থামাই তোমায়। আদি কারণটা কিন্তু পরের খেয়াল করবে, পরে অ্যান্টিনমিতে আসছে, এইখানে কিন্তু আদি কারণের কথা আসেনি, ওয়ার্ল্ডের লিমিট না আছে। হ্যাঁ, ওয়ার্ল্ডের লিমিট, সরি আমি ভুল বলেছি, ওয়ার্ল্ডের লিমিট আছে, মানে একটা পয়েন্ট থেকে এই শুরু হয়েছে এরকম একটা পক্ষ বলছে, তো কান সেই জায়গাটায় বলছে না আমরা যদি একটা কিছু পাই তো তার একটা রিজন আছে, সেই রিজনটার আবার রিজন আছে, এভাবে পেছনে যেতে পারে রিজন না, অ্যাটলিস্ট কজ 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 এই কজাল চেইনটা ধরে পিছনের দিকে যাওয়া যেতে পারে, এবং সেক্ষেত্রে এভাবে অ্যাটলিস্ট বলা যেতে পারে যে আমি যদি তখন থাকতাম ওটা এক্সপিরিয়েন্স করতে পারতাম, এভাবে বলা যেতে পারে। এই পর্যন্ত ক্লিয়ার আছে। তো এখানে দাঁড়িয়ে আমার একটা জায়গা মনে হচ্ছে কেউ যদি এরকম কাউন্টার করেন যে ঠিক আছে আজকে আমি যে পয়েন্টে দাঁড়িয়ে আছি সেখান থেকে একদম লিমিটের যেখান থেকে বিগিনিং সেটাকে আমার এক্সপিরিয়েন্স করা পসিবল না, কিন্তু আমি যদি তখন থাকতাম করতে পারতাম, বা হয়তো আমার কোনো পূর্বপুরুষ করেছে তার সাথে আমার আজকে দেখা হয়নি, সুতরাং তার এক্সপিরিয়েন্স আমি শেয়ার করতে পারিনি। সুতরাং এখানে যেমন বলা হচ্ছে যে ওই আদি কজের সময়, সরি একদম গোড়ার দিকের কজ গুলোতে থাকতাম যদি জানতে পারতাম, ঠিক সেরকম করে কেউ যদি বলে ওই লিমিটের পয়েন্টে বা জাস্ট লিমিটের পরের পয়েন্টে থাকতাম যদি ওই লিমিটটাকে জানতে পারতাম, ওই বিগিনিং পয়েন্টটাকে জানতে পারতাম, তাহলে সেক্ষেত্রে আমরা এই কান্টের এই অ্যাকাউন্ট থেকে কিভাবে সেটার উত্তর দিতে পারি? হ্যাঁ দেখো, প্রথম কথা হচ্ছে এখানে কান্ট ওই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, কজ বা টাইমের কথা বলছেন তাই না, তারপর স্পেসের কথা বলছেন, স্পেস টাইমের কথা বলছেন, মেনলি স্পেস টাইমের কথা বলছেন। স্পেসের আলটিমেট পয়েন্ট, টাইমের আলটিমেট পয়েন্ট, যেটা অবশ্য এখন বিগ ব্যাং এ থিওরিতে মানা হয় স্পেস টাইমের বিগিনিং আছে। কান্ট বলছেন আমাদের এক্সপিরিয়েন্সিয়াল ওয়ার্ল্ডে সেরকম হয় না, কান্ট এক্সপিরিয়েন্সিয়াল ওয়ার্ল্ড নিয়ে কথা বলছেন। তো বিগ ব্যাং থিওরি মানলেও কান্টের থিওরিটাকে তুমি ফালসিফাই করতে পারবে না, কারণ এক্সপিরিয়েন্সিয়াল ওয়ার্ল্ডে ওটা হয় না, ওটা ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করতে হয়। এবং অন্যরকম কান্ট যে ম্যাথমেটিক্স করছেন সেই ম্যাথমেটিক্স নয়, অন্যরকম ম্যাথমেটিক্স, অন্যরকম জিওমেট্রি, সেগুলো কান্টের মাথায় নেই। এটা একটা দিকের কথা। কিন্তু তুমি যেরকম কথা বলছো ওই জায়গায় যদি কেউ থাকতে পারতাম শেষ পয়েন্টে, তো কান্ট তো এই প্রিন্সিপাল দিয়ে বলছেন ওই শেষ পয়েন্ট বলেই কিছু নেই, শেষ পয়েন্টটা তুমি যখন ধরছো তখন তুমি যেই মুহূর্তে শেষ পয়েন্টের কথা বলছো তখনই তুমি ওটার কনস্টিটিউটিভ ইউজ করছো। তুমি যে কোনো পয়েন্ট অ্যাট এনি গিভেন পয়েন্ট, মানে ওই স্ট্রেট লাইন টানার মতো, তুমি যে পয়েন্টেই গিয়ে পৌঁছাও তার আগের একটা পয়েন্ট আছে বা তার পরের একটা পয়েন্ট আছে, শেষ পয়েন্ট তো হবে না কোনোদিন। তাহলে তুমি ওই শেষ পয়েন্ট বা বিগিনিং পয়েন্ট বা এন্ড অফ টাইম, এন্ড অফ স্পেস, এটাই পৌঁছাবে কি করে? তারও তো একটা আগের বা পরের আছে, সব সময় আগে পরে থাকবে। মানে এই কারণেই ওয়ার্ল্ডের নিশ্চয়ই কোনো মানে কারণ আছে, কারণের কারণ আছে, এইভাবে যে বলা হচ্ছে সেটা রেগুলেটিভ হয়ে যাচ্ছে, যেহেতু মানে এখানে কান্ট বলছেন কোনো লিমিট বলে কিছু নেই। হ্যাঁ, ওয়ার্ল্ডের প্রত্যেক ঘটনার কারণ আছে, প্রত্যেক পরিবর্তনের কারণ আছে, এই পর্যন্ত আমরা যেতে পারি। কিন্তু ওই যে অ্যাজ এ হোল তার একটা কারণ আছে, এইটাই যেতে পারবে না। প্রত্যেক পার্টিকুলার ঘটনার কারণ আছে, এবং তুমি অ্যাট এ গিভেন মোমেন্ট তোমার তো লিমিটেড, সেটা সেটা কিন্তু ওরকম ইনফাইনাইট নয়, ওটা রেগুলেটিভ প্রিন্সিপাল, কারণ গিভেন ওয়ার্ল্ডটা লিমিটেড। সত্যি করে এই মোমেন্টে, হ্যাঁ আমরা তো, আমি এটা কেন করে এখন তোমাদের কেন এই লেকচারটা বলছি, তার কারণ আছে। সেটা অ্যারেঞ্জ করতে গিয়ে অনেকগুলো স্টেপ পার করতে হয়েছে, মাঝে কিছু গ্যাপ পড়েছে, তার ছুটির কারণ আছে, সব কারণ খুঁজে খুঁজে আমরা যেতে পারি। কিন্তু গিভেন ওয়ার্ল্ডে এই মোমেন্টে কিন্তু ছুটিটা নেই, তার আগের কজটা, আগের লেকচারটা নেই। কাজে গিভেন ওয়ার্ল্ডটা কিন্তু গিভেন, সেটা কিন্তু লিমিটেড, সিমালটেনিয়াস কতগুলো কজাল
ইভেন্ট ঘটছে সিমালটেনিয়াস। আমরা এই মিটিংটা করছি, অন্যখানে আর একটা মিটিং হচ্ছে, সিমালটেনিয়াস ঘটছে, সেটাও একটা কজাল চেইনে। সেটা যে ঘটছে সেটা আমরা জানি একটা কজাল চেইনে। কিন্তু গিভেন ওয়ার্ল্ডটা ইনফাইনাইট হয়ে যাবে, আর গিভেন ওয়ার্ল্ডটাকে বোঝা যাবে না। দুটো জিনিস, গিভেন ওয়ার্ল্ডটা ইনফাইনাইট হয়ে যাবে, হবে না, গিভেন ওয়ার্ল্ডটা হবে না। কেন না? আমার গিভেন এক্সপিরিয়েন্স গুলো এই প্রিন্সিপালের মধ্যে পড়ে না, এই প্রিন্সিপাল অনুসারে আমার এক্সপিরিয়েন্স হয় না। এক্সপিরিয়েন্স হলেই প্রিন্সিপালটা অ্যাপ্লাই হয়, এক্সপিরিয়েন্সের ওপরেই প্রিন্সিপালটা অ্যাপ্লাই হয়। কাজে তুমি যখন মানে এই লেকচারটা অ্যাটেন্ড করছো, তখন তুমি কিন্তু এই লেকচারটাই অ্যাটেন্ড করছো। তোমার এটা ভাবার দরকার নেই এই লেকচারটা অ্যাটেন্ড করছো তার কারণ ইলেকট্রিসিটি আছে, তার কারণ তোমার ইন্টারনেট কানেকশন আছে, এগুলো ভাবার দরকার নেই। সত্যি করে তো আছে, তুমি ভাবলে সত্যি করে পাবে, তার আগে এগুলো আছে, না থাকলে হবে না। কিন্তু তোমার কাছে গিভেন ওইটুকুই, তার বাইরে তোমার কাছে গিভেন নয়। কাজে গিভেন ওয়ার্ল্ডটা ডিটারমিন্ড, যার জন্য আমরা হিস্ট্রি লিখতে পারি, না হলে তো হিস্ট্রি লিখতে পারবো না কোনোদিন। হিস্ট্রি লিখবো কি করে? যদি আমার ফার্স্ট কজ থেকে শুরু করতে হয় তাহলে তো আর হিস্ট্রি লিখতে পারবো না। আমরা হিস্ট্রি লিখতেই পারি, কারণ ওটা থেকে শুরু করতে হয় না। ওই ওই প্যারালালটা খুব ইন্টারেস্টিং, যে স্ট্রেট লাইনটা আমরা ইনফাইনাইটলি এক্সটেন্ড করতে পারি, তার মানে এটা নয় স্ট্রেট লাইনটা, আমার গিভেন স্ট্রেট লাইনটা ইনফাইনাইটলি এক্সটেন্ডেড, এটা একই জিনিস নয়, দুটো আলাদা। আজকে এখানে শেষ করি, তোমাদের যদি আর কোনো প্রশ্ন না থাকে। স্যার একটা জাস্ট জিনিস জানতে একটু আগ্রহ হচ্ছে, সেটা হচ্ছে যে এই যে ওয়ার্ল্ডের যে লিমিট আছে, এইটা তো অনেকে বলেন, বিশেষ করে রিলিজিয়াস গ্রাউন্ডে তো এই কথাগুলি খুবই আছে। তো কান্টের এগেনস্টে কি এরকম কি খুব স্ট্রং কোনো আম, আপত্তি উঠেছিল যেটাতে মানে কান্টের এই আর্গুমেন্টটা, তো বলবো যে আহ একটা বড় সড়ো চেঞ্জ এনে দিচ্ছে না আমাদের চিন্তাধারায়, আমাদের ফিলসফিতে। সো সেটা তো এতদিনের একটা প্রতিষ্ঠিত মত, সেটাকে বদলে না দিলেও অ্যাটলিস্ট নতুন করে ভাবার একটা দৃষ্টিভঙ্গি দিচ্ছে। তো সেই কান্টের সময় দাঁড়িয়ে কি এটার এগেনস্টে কোনো বড় সড়ো আপত্তি এসেছিল? দেখো, কান্টের সিস্টেমটা এত ওয়েল নিট যে এটাকে তুমি মাঝখানে ঢোকাটা, যে কোনো যেখানে তুমি সিস্টেম বিল্ডিং এর ব্যাপার আছে, সেগুলো এত ওয়েল নিট। শুনতে পাচ্ছ? কি হয়ে গেল এটা? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, কিরকম যেন হয়ে গেছিল। আচ্ছা, যাই হোক, কিরকম মিনিমাইজ হয়ে গেছিল নিজে থেকেই। তো এটা সেটা কিন্তু যে কোনো ওয়েল নিট সিস্টেমের মধ্যে এটা তুমি দেখতে পাবে। সেই সিস্টেমটাকে তুমি যদি একবার তার প্রিসাপোজিশন গুলোকে মেনে নাও, তাহলে কিন্তু এই সিস্টেমটাকে কাটা খুব কঠিন, খুব কঠিন। কারণ যুক্তিগুলোর মধ্যে কোনো ফাঁক নেই। তোমাকে যেটা কাটতে হবে, বা যেভাবে বহু লোকে করেছেন, মানে তোমায় গোড়া থেকে কাটতে হবে। আমি তোমার এই টোটাল স্কিমটা মানছি না। কান্টের কতগুলো জায়গায় খুব হালকা জোড়া দেওয়া, যেমন ধরো, মানে ওই যে 12 রকম ক্যাটেগরি হতে পারে, সেটা এসছে 12 রকম জাজমেন্ট থেকে, তাই না? এই জায়গাটা তুমি যদি কাটতে পারো, এবং আমাদের এই জায়গাটা যদি কাটতে পারো যে আমাদের থট গুলো জাজমেন্টালি হবে, এটাকে যদি কেটে দিতে পারো, তাহলে আহ এই জায়গাটা ভেঙে যায়। সেটা খুব সহজ কাজ নয়। দেখো, কান্টিয়ান মডেলে চিন্তা করে যদি তার একদম একটা দিকে তার এক্সট্রিম ভাবো, মানে তার আউটমোস্ট ডেভেলপমেন্ট যদি ভাবো, সেটা যারা ওই মানে জেনারেটিভ গ্রামার এই সমস্ত কথা বলেছেন,
তাদের কথায় গিয়ে থাকে যায় যে হ্যাঁ আমাদের জাজমেন্টের এক্সপ্রেশনটা কি, সেটা ল্যাঙ্গুয়েজ, এবং সেখানে সেন্টেন্স, এবং সব ল্যাঙ্গুয়েজেরই এরকম একটা সেন্টেন্সের স্ট্রাকচার আছে, বেসিক স্ট্রাকচার আছে। তো সেই যে বেসিক গ্রামার এরকম একটা জিনিস আছে, সাবজেক্ট প্রেডিকেট একটা ফর্ম আছে, কান্ট বলছেন যেমন সাবজেক্ট প্রেডিকেট ফর্ম থাকতে হবে। এখন সব ল্যাঙ্গুয়েজেই এরকম আছে, যদি কান্টকে ল্যাঙ্গুয়েজের দিকে ট্রান্সলেট করা যায়। যখন এই জাতীয় কথা এলো তখন যেটা প্রথম আপত্তি, মানে একদল আপত্তি করতে শুরু করলেন, সেটা হচ্ছে যে এরকম ল্যাঙ্গুয়েজ আছে যা যা এই গ্রামারটা ফলো করে না, সাবজেক্ট প্রেডিকেট ফর্ম ফলো করে না। যেমন অনেকেই বলেন যে চাইনিজ যে ল্যাঙ্গুয়েজ, এটা খুব কন্ট্রোভার্সিয়াল জায়গা, কিন্তু অনেকে ক্লেম যে চাইনিজ ল্যাঙ্গুয়েজে এরকম কিন্তু সাবজেক্ট প্রেডিকেট, মানে এই ক্লেমটা তো প্রথমে ছিল নম চমস্কির, যে ওই রকম একটা বেসিক ল্যাঙ্গুয়েজের একটা বেসিক গ্রামার আছে যেটা সব, এটা কেন করতে শুরু করেছিলেন নম চমস্কি? কান্ট যেমন করে বলছেন যে একটা স্ট্রাকচার আছে, যে স্ট্রাকচারে সবাই, আমরা সবাই যারা মানুষ সবাই ওয়ার্ল্ডকে এইভাবেই বুঝি। এই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় এই দেশ, প্রত্যেক দেশ তাদের সৈনিকদের বা তাদের একটা সেন্টার থেকে আরেকটা সেন্টারে যে সমস্ত কমেন্ট পাঠায়, যে সমস্ত ইনফরমেশন পাঠায়, সেগুলো তো কতগুলো কোড ল্যাঙ্গুয়েজে থাকে। এখন সেই কোড ল্যাঙ্গুয়েজটা অন্য ডিভাইসে ধরা পড়ে যায়, তার আমেরিকান ডিভাইসে ধরা পড়ে যায়, কি বলছে ওকে, কি বলছে, কিন্তু ধরে বুঝবে কি করে? বুঝতে গেলে তো তার এ লাগবে, বুঝতে গেলে তো সেই ভাষাটা জানতে হবে, তো ভাষাটা তো জানে না, কি করবে? সেই সময় নম চমস্কিকে, এটা নম চমস্কি এই জন্যই আবিষ্কার করেছেন, নম চমস্কি কাজে লাগানো হচ্ছে ওই ভাষাটাকে ডিসাইফার করা যায় কি করে। উনি বললেন ওই সমস্ত কথা যে ওরকম সব গ্রামারের একটা স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচারটা বেসিক, ইউনিভার্সাল, এই কান্টের মতো। সব মানুষের চিন্তার স্ট্রাকচারটা একই রকম, তেমন ভাষার স্ট্রাকচারটাও একই রকম, সাবজেক্ট প্রেডিকেট এরকম কিছু কিছু ফর্ম আছে, সেটা উনি দেখিয়েছেন নানা রকম। উনি নাম করেন লিঙ্গুইস্ট। তোমরা কেউ কেউ চমস্কির উপর হয়তো রিসার্চ করছো, তোমরা আমার থেকে ভালো জানো। তো সেখানে আপত্তিটা হচ্ছে ওইখানেই কেটে দেওয়া, যে এমন কিছু ল্যাঙ্গুয়েজ আছে যা ওইভাবে চলে না, যেমন চাইনিজ ল্যাঙ্গুয়েজ। কেউ কেউ অবশ্য বলতে চান যে চাইনিজ ল্যাঙ্গুয়েজের ক্যারেক্টার গুলো ওরকম হলেও আসলে ওর ভেতরেও একটা জেনারেটিভ গ্রামার আছে, যারা খুব জেনারেটিভ গ্রামারে শক্ত সমর্থক। তাহলে তোমার ওই জায়গায় কাটতে হবে, একদম গোড়ায় কাটছো তুমি, কিন্তু যে ওই স্ট্রাকচারটা ওরকম নেই, সব মানুষের একরকম স্ট্রাকচার নয়, বা সব কমিউনিটির একরকম স্ট্রাকচার নয়। আর কোথায় কোথায় কাটা হয়েছে, এমনি যারা রিলিজিয়াস গ্রাউন্ডে যারা কথা বলে তারা শুধু গা জোয়ারি, তুমি বললে তোমার স্যার কলম করবো, স্যার তানসে জুদা, ইত্যাদি ইত্যাদি, তাদের কথা ছেড়ে দাও। মানে যারা ন্যাশনাল গ্রাউন্ডে কথা বলেন, রিসার্চের গ্রাউন্ডে কথা বলেন, তাদের কথা বলেন। তারা কোথায় কোথায় কাটছেন, একদম গোড়ার থেকে। যারা সিনথেটিক অ্যানালিটিক এই ডিস্টিংশনটাই মানবেন না। তুমি কোয়াইনকে আনাও, কোয়াইনের টু ডগমাস থেকে একটা বলা যায় রেভলিউশন হয়ে গেছে, অ্যান্টি কান্টিয়ান রেভলিউশন, টু ডগমাস থেকে, যে অ্যানালিটিক সিনথেটিক ডিস্টিংশনটাই হয় না। আবার তুমি তার পরের দিকে ধরো, বা ওই সময় সময় ধরো, যে যারা একদম গোড়ার থেকে কাটতে হবে কান্টকে, যে তুমি যে আপ্রায়ারের নোশনটা দিচ্ছ সেটার মধ্যেই গন্ডগোল আছে। আপ্রায়ার কি কি বলেছো?
আপনারা কি বলেছো নেসেসারি, আপনারা হতে গেলে নেসেসারি হতে হবে আর স্ট্রিক্ট ইউনিভার্সাল হতে হবে। এই আপ্রায়োরিসিটি আর নেসেসিটি এই দুটো ডাইরেক্ট কানেকশন নেই, এটা অনেকে বলেন। আপ্রায়োরি কনসেপ্টটা যেমন কে বলবে, ক্রিপ কি বলবে, আপ্রায়োরির কনসেপ্টটা হচ্ছে এপিস্টেমিক কনসেপ্ট, তুমি কিভাবে জানছো। আর নেসেসিটির কনসেপ্টটা হচ্ছে মেটাফিজিক্যাল কনসেপ্ট, যে জগতে কি ঘটে। বৃষ্টি পড়লে মাটি ভিজবে, এটা নেসেসারি, গ্রাউন্ডটা ভিজে যাবে, এটা নেসেসারি। জল ঢাললে গ্রাউন্ডটা ভিজে যাবে, এটা নেসেসারি। এটা একটা মেটাফিজিক্যাল। কেন দুটো আলাদা, এপিস্টেমিক আর নেসেসিটি? দেখো 2 আর 2 4 হয়, এটা তো নেসেসারি, এটা তো সবাই মানবে। কিন্তু কান্টের কাছে কি নেসেসারি আর আপ্রায়োরি দুটোই সমান? 2 আর 2 4 হয়, এটা আমরা আপ্রায়োরি জানি। আচ্ছা, বিশাল বিশাল অঙ্ক, গুণ, বিশাল বিশাল গুণ সংখ্যা, ধরো 13টা সংখ্যার সঙ্গে 13টা সংখ্যার গুণ, এটা ওই শকুন্তলা দেবী মুখে মুখে বলে দিতে পারতেন, তাই তো? রিসেন্টলি মারা গেছেন, মুখে মুখে বলে দিতে পারতেন, কম্পিউটার থেকে আগে করতে পারতেন উত্তরটা। কেউ জানে না কিভাবে কি ব্রেন প্রসেস চলে, বলে দিতে পারতেন, তো বলে দিতে পারেন। এখন ধরো ওইটা আমি কোনো শকুন্তলা দেবীর কোনো অনুষ্ঠানে আমি উপস্থিত, আমি তো রিলাই করি শকুন্তলা দেবী যা বলেন, কম্পিউটারে ভুল বলতে পারে, শকুন্তলা দেবী ভুল বলবেন না। এরকম হয়েওছে, কোনো এক জায়গায় বলছেন যে যিনি প্রশ্নটা দিয়েছিলেন তিনি বলছিলেন এই একটা সংখ্যা আপনি ভুল বলছেন, উনি বলছেন, শকুন্তলা দেবী বলছেন আমার ভুল হতে পারে না, আপনি কি আপনি আরেকবার ক্যালকুলেট করুন, করে দেখুন ওটা আপনি ভুল করেছেন। তখন উনি ক্যালকুলেট করে বললেন হ্যাঁ আপনারটাই ঠিক। তো এরকম শকুন্তলা দেবী বিরাট ম্যাথমেটিশিয়ান কিছু ছিলেন না, একদম সাধারণ লোক ছিলেন। উনি ওই স্টেজ শো করে টোরে পয়সা ইনকাম করতেন, ম্যাথমেটিক্স এর তেমন জানতেন না। তো আমি যদি এবার ওই ওই অঙ্কটা আমাকে দেয় এবং আমি যদি অনুষ্ঠানে উপস্থিত থাকি, শকুন্তলা দেবী যে উত্তরটা দিলেন আমি সঙ্গে সঙ্গে, উনি পরপর লিখতে হয়, ওর কাছে লিখে দিতে হয়, উনি লেখেন বোর্ডে, বলে বোর্ডেই আবার উত্তরটা লিখতে থাকেন পরপর। আমি উত্তরটা খাতায় লিখে নিলাম। এবার আমাকে কেউ জিজ্ঞাসা করলো ওই অঙ্কটার উত্তরটা কি, আমি বলে দিতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে আমি এটা আপ্রায়োরি জানলাম না আপোস্টেরিয়রি জানলাম? খেয়াল করে দেখো, আমার জানাটা আপোস্টেরিয়রি, কারণ আমি অঙ্কটা কষি। আমি শকুন্তলা দেবীর, আমার কাছে এটা শব্দবোধ, শকুন্তলা দেবীর উত্তরটাই আমি লিখে নিয়েছি। তাহলে ওই উত্তরটা, অঙ্কের ওই গুণফলটা a ইন্টু b ইজ ইকুয়াল টু c, এইটা যদিও নেসেসারি, কিন্তু আমি ঠিকটাই জানি, কিন্তু আমি আপ্রায়োরি জানি না, আপোস্টেরিয়রি জানি। কাজে আপ্রায়োরি হওয়া আর নেসেসারি হওয়া দুটোকে কান্ট এক করে দিয়েছেন। এইটা নিয়েই এই গোড়ায় লোকের প্রশ্ন আছে, এই দুটো কি করে এক হবে? বহু নেসেসারি জিনিস, যেমন ক্রিপকে ক্লেম হচ্ছে, ক্রিপকে সম্ভবত মানে অ্যানালিটিকা পোস্টেরিয়রি মানেন, অ্যানালিটিকা পোস্টেরিয়রি মানেন, সম্ভবত কেন মানেন, এবং যেটা কান্ট মানেন না, অ্যানালিটিকা পোস্টেরিয়রি উনি মানেন, এবং বলবেন যে কোনো ট্রু আইডেন্টিটি স্টেটমেন্ট, যে কোনো ট্রু আইডেন্টিটি স্টেটমেন্ট, জেনুইন আইডেন্টিটি স্টেটমেন্ট, সেটা নেসেসারি। যেমন ওয়াটার ইজ H2O, নেসেসারি, এটা একটা ট্রু আইডেন্টিটি, জেনুইন আইডেন্টিটি স্টেটমেন্ট। দ্য অ্যাটমিক নাম্বার অফ গোল্ড ইজ 72, এটা একটা নেসেসারি স্টেটমেন্ট, আইডেন্টিটি স্টেটমেন্ট। যে কোনো নেসেসারি আইডেন্টিটি যে কোনো আইডেন্টিটি স্টেটমেন্ট, জেনুইন আইডেন্টিটি স্টেটমেন্ট ইজ নেসেসারি।
কিন্তু এগুলো যে আপ্রায়ই হবে তার কোনো মানে নেই। ওয়াটার ইজ H2O আবিষ্কার করতে গিয়ে আমাদের অনেক সময় লেগেছে। আপ্রায় হলে আমরা প্রথম থেকেই জানতাম, বৈজ্ঞানিক গবেষণা করতে হয়েছে। দ্য অ্যাটমিক নাম্বার অফ গোল্ড ইজ 72, এটা জানতে আমাদের বৈজ্ঞানিক গবেষণা করতে হয়েছে। এটা আপ্রায় হবে, নেসেসারি হলেই আপ্রায় হবে, এর কোনো মানে নেই। তাহলে কান্টকে কাটতে গেলে ওই জায়গায় গিয়ে কাটতে হবে। তুমি কোনো পার্টিকুলার আর্গুমেন্ট ধরে, উনি তো সিস্টেম বানিয়ে ফেলেছেন, এবার তুমি পার্টিকুলার আর্গুমেন্ট ধরে সিস্টেমের ভেতর ওর প্রিসাপোজিশন গুলো ধরে নিয়ে তুমি কি করে কাটবে? আরো বহু জায়গায় কাটতে পারো। বলো, আর কিছু প্রশ্ন থাকলে বলো, না হলে আমরা থামি। স্যার, হ্যাঁ বলো। কনস্টিটিউটিভ প্রিন্সিপাল আর রেগুলেটিভ প্রিন্সিপালের একদম মূল পার্থক্য যদি বলা হয়, মানে ছোট্ট করে যদি একটু 2 লাইন বলে দেন। রেগুলেটিভ প্রিন্সিপাল, যদি রেগুলেটিভ প্রিন্সিপাল দুরকম বললাম, যে এপিস্টেমিক আর মানে সেটা হচ্ছে বিহেভিয়ারাল, মানে যেটা কন্ডাক্ট, রিলেটিং টু কন্ডাক্ট, তোমার আচরণকে রেগুলেট করে। তো রেগুলেটিভ প্রিন্সিপাল যেটা, মানে সহজ কথায় পিওর রেগুলেটিভ প্রিন্সিপাল আর পিওর প্র্যাকটিক্যাল রেগুলেটিভ প্রিন্সিপাল। যেগুলো পিওর সেগুলো তোমার কগনিশনকে কন্ট্রোল করে, কগনিশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। কগনিটিভ বিহেভিয়ারকে কন্ট্রোল করে, সহজ কথায় কগনিটিভ বিহেভিয়ারকে যেগুলো কন্ট্রোল করে সেগুলো হচ্ছে কগনিটিভ রেগুলেটিভ প্রিন্সিপাল। যেগুলো তোমার এমনি ফিজিক্যাল বিহেভিয়ারকে কন্ট্রোল করে সেগুলো তোমার প্র্যাকটিক্যাল, পিওর প্র্যাকটিক্যাল রেগুলেটিভ প্রিন্সিপাল, যেগুলো এথিক্সে তুমি পাও। আর কনস্টিটিউটিভ প্রিন্সিপাল হচ্ছে যেগুলো দেখো কন্ট্রোল করে, মানে আমি যদি বলি তোমার বিহেভিয়ারকে কন্ট্রোল করে এটাও, যে তুমি সকালে উঠে গুয়েভা পাতার চা বানিয়ে খাবে, এটা একটা রেগুলেটিভ প্রিন্সিপাল। তার মানে কি এটার থেকে প্রমাণিত হয় যে ওখানে গুয়েভা পাতার চা আছে? গুয়েভা পাতা, একটু আদা দেবে, আর কি যেন একটু বোধহয় লেবু দিতে হয়, লেবুটা তুমি ডাক্তারের কাছে শুনে নেবে, আর আমার কাছ থেকে এটা শুনে নাও। এটা যদি আমি তোমায় বলি, এটা তোমার রেগুলেটিভ প্রিন্সিপাল, কনস্টিটিউটিভ প্রিন্সিপাল নয়। হ্যাঁ, আমি জানি না তার মানে কি সত্যি করে জগতে গুয়েভা পাতা বলে কিছু আছে, বা তার চা বলে কিছু আছে, সেটা তো বোঝায় না। যদি বলি যে এর থেকে যদি এটা তুমি ফলো করাও, যে সত্যি করে জগতে গুয়েভা পাতা বলে কিছু আছে, চা বলে, গুয়েভা পাতার চা বলে, আদাযুক্ত গুয়েভা পাতার চা বলে কিছু আছে, তাহলে ওই প্রিন্সিপালটা হয়ে যাবে কনস্টিটিউটিভ প্রিন্সিপাল। মানে যে প্রিন্সিপালের থেকে এক্সিস্টেন্স প্রমাণিত হয় সেই প্রিন্সিপালটা হয়ে যায় কনস্টিটিউটিভ প্রিন্সিপাল। যে প্রিন্সিপালের থেকে বিহেভিয়ার কন্ট্রোলড হয় সেটা হচ্ছে রেগুলেটিভ প্রিন্সিপাল, যেটা রেগুলেট করে। আর কনস্টিটিউটিভ মানে কনস্টিটিউট করে, কোনো বস্তুকে কনস্টিটিউট করে দিচ্ছে এই প্রিন্সিপালটা। গুয়েভা পাতার চা খাবে, এই কথাটার থেকে যদি তুমি এইটাই বোঝো যে গুয়েভা পাতার চা বলে, গুয়েভা পাতা বলে কিছু আছে, গুয়েভা পাতার চা বলে কিছু আছে, তাহলে তুমি এটা হয়ে যাবে কনস্টিটিউটিভ প্রিন্সিপাল। আর যদি এটাকে নির্দেশ হিসাবে বোঝো তাহলে এটা হয়ে যাবে রেগুলেটিভ প্রিন্সিপাল। ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার, বুঝেছি। হ্যাঁ, ওই এরকম বলা যাবে মানে পসিবল এক্সপেরিয়েন্সটা যখন অ্যাকচুয়াল এক্সপেরিয়েন্সে পরিণত হচ্ছে, তখন সেটা কনস্টিটিউটিভ প্রিন্সিপালের আওতায় পড়ছে। নট নেসেসারিলি, মানে ওই প্রিন্সিপাল দিয়েই যদি ধরো পসিবল এক্সপিরিয়েন্সটা অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্স তোমার এমনি এক্সপিরিয়েন্সই হতে পারে, ইনটিউশন দিয়েও হতে পারে, ওটা তো প্রিন্সিপাল দিয়ে লাগে না। কিন্তু পসিবল এক্সপিরিয়েন্সের থেকে তুমি যদি ওই প্রিন্সিপালের সাহায্যে অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্সে যাও, শুধুমাত্র ওই প্রিন্সিপালের সাহায্যে, তাহলে সেটা তার কনস্টিটিউটিভ ইউজ। আচ্ছা, বুঝেছি স্যার। তাহলে এখানে থামি আজকের মতো। আর বিকিকে এমনি থেকেই এর আমি বোধহয় রেকর্ডিং শুনবে, আমি ওকে ছট পুজোর অনেক কলা ওকে নসিব হোক এটা বলছি ওর উদ্দেশ্যে।
ওর পরিবারে অনেক কলা জমা হোক, এটা আমি কামনা করছি। শেষ করছি এখানে। এ কি? এটা কি?